ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বাবার বাড়ির উদ্দেশ্যে শ্বশুর বাড়ির সামনে থেকে সিএনজিতে উঠছে সুহায়লা। সে বেড়ানোর উদ্দেশ্যে বাবার বাড়ি যাচ্ছে না, চিরতরে স্বামীর সংসার ত্যাগ করে চলে যাচ্ছে। সিএনজিতে সুহায়লার লাগেজগুলো তুলে দিচ্ছে এ বাড়ির বহু বছরের পুরনো ড্রাইভার রফিক। রফিকের পাশেই দাঁড়িয়ে আছে এ বাড়ির কাজের মেয়ে নয়ন। নয়নের চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছে। রফিকের মনটা অসম্ভব খারাপ। এবারেই একমাত্র বউ চলে যাচ্ছে। বড় সাহেব বেঁচে থাকলে কখনো এভাবে বাড়ির বউকে চলে যেতে দিতেন না। অনেক শখ করে বড় সাহেব তার একমাত্র ছেলে তানভীরের সাথে সুহায়লাকে বিয়ে করেছিলেন। 1.5 বছর সংসারের পর আজ সুহায়লা চলে যাচ্ছে। এই সংসারটা বরাবরই সুহায়লার একার ছিল। সেখানে তানভীরের কোনো পদচারণা ছিল না। হাজার চেষ্টা করে সংসারটাকে দুজনে করতে পারেনি সুহায়লা। তার চোখে আজ কোনো পানি দেখা যাচ্ছে না। খুব স্বাভাবিক দেখাচ্ছে তাকে। মানুষের স্বভাবটা বোধহয় এমনই। না পাওয়ার পরিমাণ জীবনে যখন তীব্রভাবে দেখা দেয়, তখন হয়তোবা পরম মমতায় গড়া সংসার ত্যাগেও বুকে চিনচিন ব্যথা হয় না। কোনো পিছুটান মায়াজাল তাকে ধরে রাখতে পারে না। নয়নের কান্না দেখে বেশ বিরক্ত হচ্ছে সুহায়লা। এভাবে কাঁদার কি আছে? নয়ন আপা, আপনি কি চুপ করবেন? কি করুম ভাবি, চোখের পানি আটকে রাখতে পারতেছি না। আপনি যাইতেছেন গা, আপনারে সারা পুরাটা বাড়ি খালি খালি লাগবো। কেমনে আপনারে সারা এই বাড়ি সামাল দিমু? আমি এসছি মাত্র 1.5 বছর হয়েছে এই বাড়িতে। এর আগে তো আপনি একাই পুরো বাড়িটা সামলে এসছেন। এতদিন আমি ছিলাম এই সংসারে, তাই নিজের মতো করে সব করেছি। আজ থেকে আমার সমস্ত দায়িত্ব শেষ, আর আপনার দায়িত্ব শুরু। আর আমি তো বলেছি, যখনই খারাপ লাগবে আমার বাবার বাসায় চলে আসবেন দেখা করতে। আর ফোন নাম্বার তো আছেই। ভাইয়ার লগে একটাবার যদি কথা কইতেন ভাবি। মামনি, নয়ন ঠিকই বলেছে। তুমি ছোট বাবার সাথে একটাবার কথা বলে দেখো। ছেলেটা ঢাকা আসুক, ওর সাথে ডিভোর্সের ব্যাপারে একটাবার কথা বলে দেখো। এমনও তো হতে পারে ও তোমাকে তালাক দেওয়ার ইচ্ছা নাও থাকতে পারে। একাই সিদ্ধান্ত নিও না মা, ঠান্ডা মাথায় বিবেচনা করো। কাকা, আপনি এসব কি বলছেন? আপনি কি দেখেননি এই 1.5 বছরে তানভীর কত অপমান করেছে আমাকে? ও তো আমার বাপ মা তুলে কথা বলতেও দ্বিধাবোধ করেনি। ওর সব অপমান মুখ বুঝে সহ্য করেছি, শুধুমাত্র ওর অতীতের কথা ভেবে। আর সম্ভব না কাকা, আমিও তো একটা রক্ত মাংসে করা মানুষ। শখ, আহ্লাদ, মান, অভিমান সমস্ত কিছু এতটা দিন ধরে ধামাচাপা দিয়ে রেখেছিলাম। আর কত কাকা? মামনি, গত 2 মাসে যা হয়েছে, এরপর তো ছোট বাবা বদলেও যেতে পারে। তুমি ওর মাঝে কি কোনো পরিবর্তন দেখতে পাও না? ভাবি, ভাই ফিরে আইসা যদি আপনার কথা জিজ্ঞায় তাইলে কি কমু? কি বলবেন আবার? বলবেন যে আমি চলে গেছি আর ফিরবো না? আমার ভাইয়ের বিয়ে 1.5 মাস পর। বিয়েটা শেষ হলেই আমি নিজ খরচে ডিভোর্সের ব্যবস্থা করব। ওকে একটা পয়সাও ঢালতে হবে না। এমনকি আমি ওর কাছে কোনো টাকাও দাবি করব না। আর আপনাকে যে চিঠিটা দিয়েছি সেটা সযত্নে রেখে দেবেন। তানভীর আসলে তার হাতে চিঠিটা তুলে দেবেন। যদি জিজ্ঞায় আপনারে যাইতে দিছি কেন? ও কখনোই আপনাকে এই কথা জিজ্ঞেস করবে না। তবু মামনি একটাবার। কাকা প্লিজ, আর কোনো কথা বাড়াবেন না। আসি, দোয়া করবেন আমার জন্য। মামা, সিএনজি চালু করেন। সুহায়লা চলে যাচ্ছে। ছোট বোন আর পা ছাড়া আর কেউ জানে না যে তানভীরে সংসার ছেড়ে সে চলে আছে বাপের বাড়ি। বড় ভাই সাদমানের বিয়ে 1.5 মাস পর। বহু চড়াই উতরাই পেরিয়ে সাদমানের এতদিনের ভালোবাসা পরিণাম পেতে যাচ্ছে। এই মুহূর্তে যদি সাদমানের হবু শ্বশুর বাড়ির লোকজন জানতে পারে যে সাদমানের বোন স্বামীকে তালাক দিয়ে বাবার ঘরে ফিরেছে, তাহলে নিশ্চয়ই তারা ব্যাপারটা সুন্দরভাবে দেখবে না। আর সবচেয়ে বড় কথা, বাবা অথবা সাদমান কারো কানে যদি এই কথা পৌঁছায় যে সুহায়লা তানভীরকে ডিভোর্স দিয়ে দিবে, তাহলে কোনোভাবেই বিয়েটা এখন তারা হতে দিবে না। সাদমান বোন পাগল মানুষ। বোনের এমন খারাপ সময় সে নিজের ঘর সংসার পেতে বসবে এমন ভাই সাদমান না। তাছাড়া তানভীরের সাথে মনোমালিন্যের কথাগুলো সাদমান আর বাবা কেউই জানে না। এসব তাদের জানানো হলে পরিচিতি কোন দিকে গড়াবে সে খবর সুহায়লা জানা নেই। তাই মা বোনেরা মিলে সিদ্ধান্ত নিয়েছে আপাতত তারা এই ব্যাপারগুলো বাবা ভাইয়ের কাছ থেকে লুকিয়ে রাখবে। সময় মতো তাদের সমস্ত কিছু তারা বুঝিয়ে বলবে। ফোনটা বের করে শেষবারের মতো তানভীরের ছবিটা দেখে নিল সুহায়লা। বিয়ের পরপর ঘুমন্ত অবস্থায় তানভীরের ছবিটা তুলেছিল সে। এমন ছবি আরো কয়েকটা আছে সোহেলার কাছে, সব কয়টা লুকিয়ে তোলা। ছবিগুলো এক এক করে ডিলিট করে দিচ্ছে সে। যার সাথে সম্পর্কই থাকবে না তার স্মৃতি ধরে রেখে কোনো লাভ নেই। তানভীরের বাসায় ল্যান্ডফোন বাজছে সে কখন থেকে। নয়নের মন ভীষণ রকমের খারাপ। সে ঘরের ফার্নিচার মুছছে আনমনে।
মাথায় শুধু সুহেলার চলে যাওয়ার ব্যাপারটা ঘুরঘুর করছে। ফোনের শব্দেও তার ঘোর কাটল না। শেষমেশ তার মেয়ে নিতুর ধাক্কায় ঘোর কাটল। ওই মা, শুনতাছ না? ফোন বাজতাছে, ধরো না কেন? এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? ঘরের সবাই কি হাওয়া হয়ে গিয়েছিলে নাকি? ভাই, খেয়াল করি নাই। সুহাইলা কোথায়? ওকে ডেকে আনো। ভাবি তো গেছে গিয়া। কোথায় গিয়েছে? বাপের বাড়ি। ও, আমি ফোন করেছিলাম ওকে বলার জন্য, ঠিকভাবে চিটাগাং এসে পৌঁছেছি। ও তো চলে গেল, এখন কিভাবে জানাবো? আচ্ছা, সুহাইলার ফোন নম্বরটা কি তুমি জানো? হায় আল্লাহ, কি কোন ভাইজান? বাবির লগে আপনার বিয়া হইছে 1.5 বছর, অথচ আপনার ওনার ফোন নাম্বার জানেন না? নয়নের কথায় খানিকটা লজ্জা পেয়ে গেল তানভীর। ঠিকই তো, নিজের বউয়ের ফোন নাম্বারটাই নাকি তার জানা নেই। কথার প্রসঙ্গ পাল্টে তানভীর বলল, আচ্ছা থাক, লাগবে না। কতক্ষণ পর সুহাইলা নিজেই ফোন করবে আমার খবর নিতে? বলেই ফোনটা কেটে দিল তানভীর। তানভীরের ভেতরে কেমন যেন খচখচ করছে। সোহেলা তো কখনো তার কাছে না বলে বাবার বাড়ি যায় না। আজ ভোরে তানভীর বাসা থেকে বের হয়ে আসার সময়ও তো ওকে কিছু বলল না। এ ব্যাপারে হতে পারে কোনো জরুরি কাজ আছে, তাই এমন হুট করে চলে গেছে। কাজ ছেড়েই বোধহয় চলে আসবে। ওদের দুজনের গল্পটা শুরু হয়েছিল আজ থেকে 1 বছর 8 মাস আগে। সোহেলার বড় ফুপার বন্ধুর ছেলে তানভীর। ফুফাতো ভাইয়ের বিয়েতে বেশ হই হুল্লোড় করে বেড়াচ্ছে সোহেলা আর তার ছোট বোন সাবা। ওরা 3 ভাই বোনই এক দেখাতেই যে কারো নজরে পড়ে যাওয়ার মতো সুন্দর। সেদিনও তার ব্যতিক্রম হলো না। দুবোন বিভিন্ন পোজ দিয়ে সেলফি তুলছে। তানভীরের বাবা ফরহাদ সাহেব বসে বসে দুবোনকে দেখছেন। দুটো মেয়ে দেখতে একদম ফুটফুটে পরীর মতো। ছেলের জন্য এমন পাত্রী খুঁজছেন তিনি, কিন্তু উনার নজরটা সোহেলার দিকেই বেশি আটকাচ্ছে। সাবা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে একজন বয়স্ক লোক তাদের দুবোনকে দেখছে। সে এতক্ষণ কিছুই বলেনি। সেলফি তোলার এক পর্যায়ে সাবা দেখলো লোকটাও তাদের ফোনের স্ক্রিনেই তাকিয়ে আছে। সাথে সাথে ঘাড়টা ঘুরিয়ে লোকটাকে বলে উঠলো, আঙ্কেল, আপনি কি আমাদের সাথে সেলফি তুলতে যাচ্ছেন? সাবার এমন প্রশ্ন সোহেলা এবং ফরহাদ সাহেব দুজনই হতভম্ব হয়ে গেল। সোহেলা সাবার পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলল, এগুলো কোনো কথা? মুরব্বীদের সাথে এভাবে কেউ কথা বলে? ও মা, আমি কি ওনাকে খারাপ কিছু বলেছি নাকি? ওনাকে সেই কখন থেকে দেখছি আমাদের সেলফি তোলা দেখছেন। ওনার আশেপাশে তাকিয়ে দেখলাম ওনার সাথে কেউ নেই। ভাবলাম ওনার সাথে ছবি তোলার কেউ নেই, তাই আমি অফার করলাম আমাদের সাথে ছবি তুলবে কিনা। আঙ্কেল, আপনিই বলেন তো, আমি কি আপনাকে খারাপ কিছু বলেছি? না মামনি, তুমি একদমই কোনো খারাপ কথা বলোনি। দেখেছিস সুহা, আঙ্কেল কিছু মনে করেনি। তুই অহেতুক আমাকে পাবলিক প্লেসে বকাঝকা করিস। আঙ্কেল, আমার বোনটা এমনি হুটহাট অদ্ভুত কথা বলে ফেলে, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না, আমি কিছু মনে করিনি। মামনি, তুমি আমার সাথে একটু বসো, তোমার সাথে কথা বলি। সোহেলা ফরহাদ সাহেবের পাশের চেয়ারে বসলো। সাবাও দৌড়ে গিয়ে ফরহাদ সাহেবের অন্য পাশে বসলো। তোমার নাম কি? আমি সুহাইলা আর ও সাবা। যার বিয়ে হচ্ছে সে তোমাদের কি হয়? আমার ফুফাতো ভাইয়ের বিয়ে। তোমরা সাজ্জাতের মেয়ে? জি। আপনি আব্বাকে চেনেন? চিনবো না আবার? তোমার ফুফার ছোটবেলার বন্ধু আমি। তোমার বাবাকে ভালো করে চিনি, তবে অবশ্য প্রায় 20 বছর ধরে তোমার বাবার সাথে দেখা হয়নি। এখন সামনে এসে দাঁড়ালে আমি ওকে চিনবো কিনা সন্দেহ হয়। চলুন তাহলে আব্বার সাথে আপনার দেখা করিয়ে দিই। দেখো তো, ওর সাথে করতে হবেই। ফরহাদ সাহেবের কথার মাঝে কেমন যেন বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছে সাবা। একরাশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনার কি বিয়ের উপযুক্ত ছেলে আছে? আছে। ছেলের জন্য পাত্রী খুঁজছেন তাই না? হ্যাঁ, খুঁজছি। আমার বোনকে আপনার পছন্দ হয়েছে তাই না আঙ্কেল? তুমি তো দেখছি খুব ট্যালেন্টেড। আমি অসম্ভব রকমের ট্যালেন্ট, এটা সবাই বলে, সুহাও বলে। ও খুব ভালো মেয়ে। যে বাড়িতে বউ হয়ে যাবে সে বাড়ির লোকেদের কপাল খুলে যাবে। ওর মতো মেয়ে পাওয়া যায় নাকি আজকাল? মানুষ হাজার খুঁজেও এমন মেয়ে পায় না। রূপে গুণে কোনো দিক থেকে কম নয় আমার বোন। ফরহাদ সাহেব মুখ টিপে হাসছেন। সোহেলা যেমন লজ্জা পাচ্ছে তেমনি বিরক্ত হচ্ছে। কি শুরু করেছিস সাবা? তুই কি চুপ করবি? দেখ সুহা, তোর বিয়ে না হলে আব্বা আমাকে ইমরানের সাথে বিয়ে দিবে না। তো কর, তুই বিয়ে না করেছে কে? আব্বাকে আমি বলে রাজি করাই। হয়েছে, থামো তোমরা দুজন। বাচ্চাদের মতো আর কত ঝগড়া করবে? সুহাইলা, চলো তোমার বাবার কাছে যাই। সোহেলা ফরহাদ সাহেবের সাথে ওর বাবার দেখা করেই সেখান থেকে সরে আসলো।
দূর থেকে দেখছে ফরহাদ সাহেব বেশ হেসে হেসে তার মা বাবার সাথে কথা বলছে। পরদিন সকালে নাস্তা খাওয়ার সময় সোহেলার বাবা 3 ছেলে মেয়ের উদ্দেশ্যে বললেন, সুহার জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। পাত্র তোর ফুপার বন্ধুর ছেলে। কে দিয়েছে আব্বা? গতকাল ছেলের বাবা আমাকে আর তোর আম্মাকে সুহার জন্য প্রস্তাব দিয়েছে। আজ ভোরে আবার তোর ফুপা ফোন করেছিল বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তোর ফুপা ফুপু দুজনই খুব জোর দিচ্ছে এখানে বিয়ে দেওয়ার জন্য। ছেলে কি করে আব্বা? বাবার ব্যবসা দেখাশোনা করে। কিসের ব্যবসা? ফরাদ ভাইয়ের 2টা গার্মেন্টস আছে। ছেলেরা তো তাহলে অনেক পয়সাওয়ালা। বনশ্রীতে ডুপ্লেক্স বাড়ি আছে ছেলেদের। উত্তরের দিকে 3-4টা জমি আছে। গ্রামে তো সম্পত্তির কোনো হিসাবই নেই। ছেলে বিদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে। আব্বা একটা কথা বলি, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক। আপনার ছোটখাটো একটা বেকারির দোকান আছে আর আমি মাসে 30,000 টাকার একটা চাকরি করি। আপনার আর আমার কামাই মিলে মাস শেষে 50-60,000 টাকা হয়। আর ছেলের 1 মাসের কামাই কয়েক কোটি টাকা। টাকার সাথে কি 1000 টাকার মিল হয়? তাছাড়া আমরা দাদার করে দিয়ে যাওয়া একটা দোতলা বাড়িতে থাকি আর ওদের কাছে তো এটা ভাঙা মনে হবে। প্রস্তাব তো আমি দেইনি, ছেলের বাবা দিয়েছে। তোর ফুপু ছেলের বাবাকে আমার অবস্থা খুলে বলেছে। সব জেনেও ছেলের বাবা সুহাকে বউ করার জন্য পাগল হয়ে আছে। ছেলের বয়স কত? 33 বছর। বাবার মুখে পাত্রের বয়স শুনে খাওয়া বাদ দিয়ে বাবার দিকে হা করে তাকিয়ে আছে সাদমান। আবা, সোহার মাত্র 20 বছর আর ছেলের 33। 13 বছরের পার্থক্য। বুঝতে পারছেন ব্যাপারটা? ছেলে আমার থেকে 6 বছরের বড়। সমস্যা কোথায়? পুরো একটা জেনারেশন গ্যাপ আপা। আর আপনি বলছেন সমস্যা কোথায়? শাদি, তোর আম্মার সাথে আমার 18 বছরের পার্থক্য। আমরা কি সংসার করছি না? আপনাদের জেনারেশন ছিল ভিন্ন আর আজকাল এত পার্থক্যে বিয়ে হয় নাকি? তাছাড়া সোয়ারও তো একটা মতামত আছে। সোহেলা এতক্ষণ কোনো কথা বলেনি। সাদমানের কথা শুনে বাবাকে উদ্দেশ্য করে বলল, আবার বয়স নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওনারা এত টাকা পয়সার মালিক, আমাদের সাথে তো ওনাদের স্ট্যাটাস ম্যাচ হয় না। শোন, এসব স্ট্যাটাস নিয়ে কথা শোনাই শাশুড়িনদ্রা। এই বাড়িতে শুধু তানভীর আর ওর বাবা থাকে, আর কয়েকজন কাজের লোক, দারোয়ান আছে। ওর মা নেই আর কোনো ভাই বোনও নেই। সংসারে কোনো ঝামেলাই পোহাতে হবে না তোকে। ছেলেকে আমি ছোট থাকতে দেখেছিলাম, বেশ ভদ্র ছিল। ওর বাবাও খুব ভালো মানুষ। তোর ফুফা তো বলেছে ছেলে নাকি হীরার টুকরা। ছেলের বিষয়ে কি খোঁজ নেব? না, খোঁজ নিয়ে কি করবি? তোর ফুফা ফুপু তো আর মিথ্যা কথা বলবে না। ফরহাদ ভাই আসবে ঘন্টাখানেক পর। তোর ফুফা ফুপুও আসবে। উনি আজই কথা পাকা করতে চাচ্ছেন। কত জলদি? তাছাড়া বিয়ে শাদীর ব্যাপার, এত তাড়াহুড়ো করছেন কেন? আমি না, ছেলের বাবা করতে চাচ্ছে। ফরহাদ ভাই খুব অসুস্থ থাকেন, তাই উনি চাচ্ছেন ছেলের বিয়েটা জলদি শেষ করে ফেলতে। তানবীরের তো মা বোন নেই, শুধু বাবাই আছে। উনি চলে গেলে তো তানবীরের আর কেউ থাকবে না। তাছাড়া ছেলের মা মারা গিয়েছে কিভাবে? মারা যাননি, তানবীরের মা অন্য লোকের হাত ধরে চলে গেছে যখন তানবীর 12 বছরের। ওহ, দেখেন আঙ্কেল আসুক বাসায়। আজ তো অফিস ছুটি, আমি ঘরে আছি। ছেলেও তো বোধহয় আসবে। বোধহয় আসবে। ছেলে আর সোহাও একসাথে কথা বলুক, ওদেরও তো একটা পছন্দের ব্যাপার আছে। হ্যাঁ, তা তো আছেই। স্বাভাবিক উৎফুল্ল কণ্ঠে সোহেলাকে বলল, চল তোকে সাজাই, পাত্র চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ঘন্টা 2 পর বাসার কলিং বেল বাজলো। সাদমান গেট খুলে প্রথমে পাত্রকে খোঁজা শুরু করেছে, কিন্তু পাত্রকে দেখা যাচ্ছে না। কি রে, কাকে খুঁজছিস? ঘরে ঢুকতে দিবি না? ও ফুফু, আসো ভিতরে আসো। সবাই ঘরে ঢুকেছে। ফুফুতো ভাই ফোনগুলো সাথে এসেছে। ড্রাইভার মিষ্টির প্যাকেটগুলো ঘরে নিয়ে ঢুকছে। যাক, এতক্ষণে পাত্রকে খুঁজে পাওয়া গেল। ড্রাইভারের পেছন পেছন সে আসছে। সাদমান পা থেকে মাথা পর্যন্ত ছেলেকে নিংড়ে নিংড়ে দেখে নিচ্ছে। আকাশি রঙা একটা ফুল হাতার শার্ট আর জিন্স পরে এসেছে। খুব সাধারণভাবে এসেছে, কিন্তু ছেলেটাকে দেখতে বেশ ক্লাসি মনে হচ্ছে। গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা, যথেষ্ট লম্বাও বটে। 5 ফুট 11 ইঞ্চি অথবা 6 ফুট তো হবেই। ছেলেটাকে বেশ পছন্দ হয়েছে সাদমানের। তবে ছেলের সাথে সে কিছুক্ষণ কথা বলতে চায়, তার বোন মানসিকতা সম্পর্কে জানতে চায়। শুধু বাহির দেখে তো আর বোন বিয়ে দেওয়া যাবে না, ছেলে ভিতর সম্পর্কেও তো জানতে হবে। ছেলের সাথে সুহাইলার বাবা মা কথা বলছে, সাথে তানভীরের বাবাও এটা সেটা বলছেন। তানভীরের বাবা বেশ রসিক মানুষ, কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে, কিন্তু তানভীরকে তেমন হাসি খুশি দেখা যাচ্ছে না। সে ঘরের এদিক সেদিক ঘাড় ঘুরিয়ে দেখছে। সাদমান মোটামুটি আন্দাজ করতে পারছে যে পাত্রের তাদের এই পুরনো আমলের বাড়ি পছন্দ হয়নি, তবে তার ধারণা ভুলও হতে পারে। খানিকটা দ্বিধাদ্বন্দ্বে আছে সাদমান। সাদমানকে তার মা ডেকে বলল, সুহার ঘরে যেয়ে বল যে ওকে এখানে আসতে।
সাদমান সুহার ঘরে ঢুকতেই দেখে সাবা আর সুহেলা পর্দার আড়াল থেকে উকিঝুঁকি মারছে। ওকে দেখা মাত্রই সাবা বলল, সাদি, তুই ছেলেকে দেখেছিস? কেমন রে ছেলেটা? আমার তো ভালোই লাগলো, সোহার সাথে বেশ মানাবে। আর ছেলের বয়স অতটা বোঝাও যায় না। সাদি, তুই ছেলের সাথে কথা বলেছিস? না রে সোহা, এখনো বলিনি। আব্বা আম্মা কথা বলছে ছেলের সাথে। বাইরে চল, আম্মা তোকে রাখছে। সোহেলা সবার সামনে নিয়ে যাওয়ার ঠিক 5 মিনিটের মাথায় কোনো ক্লায়েন্টের ফোন আসলো তানভীরের ফোনে। কলটা কেটে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে চলে এলো তানভীর। তানভীরের এমন আচরণ সাদমানের বিশেষ পছন্দ হলো না। এটা কেমন আচরণ? মেয়েকে ঠিক মতো না দেখেই পাত্র চলে গেল। এত ব্যস্ততা নিয়ে কে আসতে বলেছে তাকে? তানভীরের বাবা লজ্জা পেয়ে গেলেন ছেলের এমন কাণ্ডে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছেলের প্রচন্ড ব্যস্ততাকে অজুহাত দেখালেন। ঘরে সবাই মেনে নিলেও সাদমানের মনে খোঁচাখুচি চলছে। সামনের মাসের 13 তারিখ বিয়ে ঠিক হয়েছে, গুনে গুনে মাত্র 21 দিন সময়। বলতে গেলে ফরহাদ সাহেব আর সুহাইলার ফুপার জোড়াজুড়িতেই বিয়েটা এত জলদি ঠিক হয়েছে। সাদমান বাদ সাধতে চেয়েছিল, কিন্তু ফুপার মায়ের ইশারাতে চুপ মেরে গিয়েছে সাদমান। সুহেলার মনেও কেমন যেন লাগছে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? লোকটা তার ভালো মন্দ লাগা কিছুই জানালো না, অথচ ওনার বাবা বিয়ে ঠিক করে ফেললেন। রাতে সাদমান আর তার বাবা বসে লিস্ট করছে, কাকে দাওয়াত করবে, কত টাকা খরচ করবে। লিস্ট করার এক পর্যায়ে সাদমান বলল, আব্বা, আমরা খুব তাড়াহুড়া করে ফেলছি না? কিসের তাড়াহুড়া? আরো কিছুদিন যাচাই বাছাই করে নিয়ে সিদ্ধান্ত নিলে হলো না? তোর কি ছেলে পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু ছেলেকে তো কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। তাছাড়া সোহার সাথে তো কোনো কথাও বলতে দেখলাম না। সোহার দিকে আমি ছেলেকে ঠিক মতো তাকাতেও দেখিনি। এর সাথে আমাদের স্ট্যাটাস নিয়ে ভীষণ ফারাক চলছে। বাজে চিন্তা যত করবি তত মন অশান্ত হবে। সবকিছু ভালোভাবে দেখার চেষ্টা কর সাদি। কি জানি আব্বা, বাজে চিন্তা করছি না ঠিক চিন্তা করছি আল্লাহ জানে। আল্লাহর উপর ভরসা রাখ সাদি, তোর বোন সুখী হবে, তুই দেখিস। সোহেলার মা ফোনে কথা বলছে তার বোনের সাথে। সোহেলা সাবা নিজেদের রুমে শুয়ে গল্প করছে। সুহা, তুই অহেতুক চিন্তা করছিস। ছেলে কথা বলেনি তো কি হয়েছে? দিন তো আর চলে যায়নি, এখনো 21 দিন বাকি আছে। দেখবি কাল পরশু দুলাভাই ঠিকই তোকে ফোন করবে। লোকের মনে কি চলছে আল্লাহ মালুম। জানিস, তুই চলে যাবি মনে হলে খুব কষ্ট লাগছে। তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই তো এতদিন লাফিয়েছিস আমার বিয়েটা যেন জলদি হয়ে যায়। তখন তো বুঝিনি তোর বিয়ে হয়ে গেলে এত কষ্ট পাবো। আবার তো পুরো বাসায় খালি থাকবে, তুই যাবি সেখানে, আমার বাসায় ঘুরে আসবি কিছুদিন। তা ঠিক বলেছিস। আমার এখন বেড়ানোর একটা জায়গা হবে। একদিন দুদিন করে দেখতে দেখতে 21 দিন চলে গেছে। আজ রাতে সোহেলার বিয়ে। এই 21 দিনে তানভীর একবারের জন্যও সোহেলার সাথে কথা বলার চেষ্টা করেনি। সোহেলার বারবার একই কথা, মনে হচ্ছে যে তানভীর বিয়েতে রাজি না। সাদমানের বাবাকে ব্যাপারে কিছুই জানানো হয়নি। কথাটা শুধুমাত্র সাবা সোহেলা তাদের মায়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বাবা ভাইকে কিছু না জানানোর সিদ্ধান্তটাও মায়েরই। তার ধারণা মতে ছেলে বড় ব্যবসায়ী হতে পারে, ব্যস্ত আছে তাই যোগাযোগ করতে পারছে না। তাছাড়া এত বড় ছেলেকে তো আর যাই হোক জোর করে বিয়ে করানো সম্ভব না। বিয়েতে ছেলের মত আছে, তাই তো বিয়ের কথা পাকা করেছে তানভীরের বাবা। সোহেলার মা মিতা মেয়েকে এই কথাগুলো বলে বুঝিয়ে যাচ্ছেন বিগত 15 দিন যাবত। কিন্তু মেয়েকে বুঝাচ্ছেন ঠিকই, কিন্তু ওনার নিজের মনেও খচখচ চলছে ব্যাপারটা নিয়ে। তিনি বেশ চিন্তিত আছেন, কিন্তু মুখে সেটা প্রকাশ হতে দিচ্ছেন না। সোহেলা মুখ গোমরা করে বসে আছে জানালা ধরে। তার মা পেছন থেকে কাঁধে হাত রেখে বলল, দেরি হয়ে যাচ্ছে তো, পার্লারে যাবি না? আম্মা, উনি তো এখনো আমাকে ফোন করলো না। তুই কি রে, সেই কবে থেকে ফোন করলো না বলেই যাচ্ছিস। আর তো কয়েক ঘন্টাই আছে, এরপর মন খুলে তানবীরের সাথে কথা বলিস। আম্মা, আমি তো সেটা বুঝাইনি, আমি বোঝাতে চাইছি। হয়েছে, আর বোঝাবুঝি করে লাভ নেই। সাবা রেডি হয়ে বসে আছে, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, কাপড়টা পাল্টে পার্লারে যা। রুম থেকে উনি বেরিয়ে আসার সময় সোহেলা বলল, আম্মা, উনি যদি আমাকে না মেনে নেয়, তাহলে যদি বিয়ের রাতেই বলে তোমাকে আমার পছন্দ হয়নি? মগের মূল্য পেয়েছে নাকি? পছন্দ হয়নি, পছন্দ না হলে বিয়ে করবে কেন? এই দেখ সুহা, এসব উল্টাপাল্টা কথা বলে আমার মাথা খারাপ করিস না তো। এমনিতেই তোকে নিয়ে চিন্তায় আছি। কি চিন্তা আম্মা? কিছু না, তুই গিয়ে কাপড় পাল্টা। আর শোন, যদি তানবীরের কথা বা আচরণে এমন কিছু বুঝিস যে ও তোকে মেনে নিতে চাচ্ছে না, তাহলে কিন্তু তুই একদম ভেঙে পড়বি না। শক্ত হাতে নিজের স্বামী সংসারের হাল ধরবি। একটা কথা স্মরণে রাখবি, তুই ওর প্রেমিকা না, তুই ওর বিয়ে করা বউ। নিজের জায়গা নিজে দখল করে নিবি। ওর মন কিভাবে জয় করবি সেটা তোর ব্যাপার। ও যতই দূরে সরাতে চাক না কেন, ওর পেছনে সবসময় লেগে থাকবি।
ছেলে মানুষের মন কতক্ষণ তোকে দূরে সরিয়ে রাখতে পারবে? কিন্তু আম্মা, আর কোনো কথা না সুহা, প্লিজ আমাকে ঠান্ডা মাথায় থাকতে দে। সোহার মা আর 1 সেকেন্ড দাঁড়ালেন না। মেয়ের রুম থেকে বেরিয়ে এসেছেন তিনি। কি করবেন খুঁজে পাচ্ছেন না। সালমান অথবা তার স্বামীর সাথে একবার ব্যাপারটা বলে দেখবেন। আশেপাশে চেয়ে দেখলেন একবার, কত মেহমান এসেছে বাসায়। সবাই জানাজানি হয়ে গেছে সোহেলার আজ বিয়ে। সালমান যদি এসব জানে তাহলে নিশ্চিত কোনো না কোনো প্যাচ লাগাবে। বিয়েটাই সে হতে দিবে না। না না, এখন বিয়ে ভাঙা সম্ভব না। এর চেয়ে মুখে কুলু পেটে রাখাই শ্রেয়। রাত 8:30 বাজে বরযাত্রী কমিউনিটি সেন্টারে এসে বসে আছে, আধ ঘন্টা আগে। কিন্তু বরের আসার কোনো খবর নেই। সালমান বারবার ফরহাদ সাহেবকে এক কথা জিজ্ঞেস করছে, তানভীর ভাই কোথায়? ফরহাদ সাহেব প্রতিবারে এক উত্তর দিচ্ছেন, বাবাও আসছে, একটু অপেক্ষা করো। সালমানকে খুব চিন্তিত দেখাচ্ছে। ইতিমধ্যে সেখানে তানভীরের দেরি করে আসা নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেছে। সোহেলার মা বাবাকে আত্মীয়রা বারবার জিজ্ঞেস করছে বর কোথায়। 1 ঘন্টা অতিক্রম হওয়ার পর সালমান ফরহাদ সাহেবকে জিজ্ঞেস করেই ফেললো, আঙ্কেল আপনার ছেলে কি বিয়েতে রাজি না? ফরহাদ সাহেবের পিছনে দাঁড়িয়ে থাকা একজন ছেলে বলে উঠলো, কি বলো এসব? তানভীর রাজি হবে না কেন? সে অবশ্যই বিয়েতে রাজি। আপনি তানভীর ভাইয়ের কি হন? আমি ওর বেস্ট ফ্রেন্ড ফাহিম। বলতে গেলে আমি ওর ভাই। ওর পেটের সমস্ত খবর আমি জানি। তুমি নিশ্চিন্তে থাকো প্লিজ। লোকজন বিভিন্ন কথা শুরু করেছে, সবাই চলে এসেছে, শুধু পাত্র ছাড়া। ব্যাপারটা কেমন দেখাচ্ছে না? আসলে ও গতকাল রাতে চিটাগাং গিয়েছিল। কাজ শেষ করে আসতে লেট হয়ে গিয়েছে। তার উপর ফ্লাইট টাইমও ডিল হয়েছে। ও ঢাকা এয়ারপোর্টে পৌঁছেই আমাদের জানিয়ে দিয়েছে আমরা যেন বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ও জাস্ট বাসা থেকে কাপড়টা পাল্টেই চলে আসবে। পরে ওনার বিয়ে, আর উনি কি না বিয়ে বাদ দিয়ে বিয়ের আগের দিনে চিটাগাং চলে গেলেন? এটা কেমন হলো না ভাইয়া? তানভীর একটু কাজ পাগলা মানুষ তো, তাই বলে কি ওই নিজের বিয়ের দিনটা উনি? ওই তো তানভীর চলে এসেছে। সালমান ঘাড় ঘুরে দেখে জামা এসে পড়েছে। সোহেলার ছোট ভাই বোন বান্ধবী সবাই মিলে গেট আটকেছে তানভীরকে। তানভীরের বন্ধুরাও দৌড়ে যে তানভীরের সাথে দাঁড়ালো। তুমুল চেঁচামেচি হচ্ছে গেটে। তানভীরের মেজাজ ভয়ানক রকমের বিগড়ে যাচ্ছে। এমনিতে যার মাথা ঝিমঝিম করছে, হালকা জ্বর আছে গায়ে, তার উপর আবার এই চেঁচামেচি। সব মিলে তানভীরের বিরক্তির পরিমাণ তুঙ্গে উঠেছে। ফাহিমের কানের কাছে মুখ নিয়ে বলল, আমার অসহ্য লাগছে ফাহিম। এদেরকে টাকা দিয়ে বিদায় কর শিগগির। যা চাচ্ছে তাই দিয়ে দে। সবাই মজা করছে, একটু করুক না। তুই কি চাস আমি চলে যাই? আজ টাকা বের করা আমি দিচ্ছি। ফাহিমের হাতে টাকা গুঁজে দিল তানভীর। ফাহিম সাবার দিকে টাকাটা বাড়াতে অন্যান্য বন্ধুরা তাকে বকা শুরু করে দিল। ফাহিমের বউ নিশাদ ফাহিমকে বলল, এটা কি করলে ফাহিম? কত মজা হচ্ছিল। হয়েছে, মজার করতে হবে না। তানভীরের মুখ দেখছো না কিভাবে খেপে আছে? কখন আমার বিয়ে রেখে চলে যায় তার ঠিক নেই। উনি এমন করছে কেন? বিয়ে করার ইচ্ছে না থাকলে উনি বিয়ের জন্য হ্যাঁ বললো কেন? এইসব ঢং দেখলে গা জ্বলে যায় একদম। তানভীর আবার ফাহিমের কানে কানে বলল, তোদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে? হ্যাঁ। জলদি বিয়ের পর্ব শেষ করতে বল। আমার এখানে একদম ভালো লাগছে না। বিয়েটা সেরেই আমি চলে যাব। কেমন কম দামি কমিউনিটি সেন্টার ভাড়া করেছে। এখানে আমার কত বন্ধু বান্ধব এসেছে। সবাই কি বলবে ভেবে দেখো তো। কাল সকালেই কানাঘষা শুরু হবে। তানবীরের শ্বশুরবাড়ির স্ট্যাটাস তেমন ভালো না। এমন মানুষের সাথে মিশার প্রয়োজনটা কি যে কিনা তোকে স্ট্যাটাস দেখে বিবেচনা করবে? তাছাড়া তুই যেভাবে কথা বলছিস এটা কিন্তু তোর বউ আর তার বাড়ির লোকদের অপমান করা হচ্ছে। ওনারা এখন তোর আপনজন, ওনাদের নিয়ে এভাবে বলাটা ঠিক না তানভীর। রাখ তোর বউ। আমি এসব বউটাও মানি না। বাবা আর তোর চাপাচাপিতে বিয়েতে রাজি হয়েছি, আর নয়তো বিয়ে করতাম নাকি? তার উপর আবার এমন মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে। ফরহাদ সাহেবের পাশে ড্রাইভার রফিক এসে দাঁড়ালো। ফরহাদ সাহেব চোখের ইশারা দিয়ে ড্রাইভার রফিককে পাশে বসতে বললেন, এত দেরি করছে কেন? ছোট বাবু আপনাদের মিথ্যা বলেছে স্যার। ও বাসার কাছাকাছি এসে গাড়ি দাঁড় করিয়ে আপনাদের বলেছে যে মাত্রই এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আপনারা সবাই বের হওয়ার পরপরই গাড়ি নিয়ে বাসায় যেতে বলল। তারপর কোনো মতো গায়ে শার্টটা খুলে বিছানায় শুয়েছিল এতক্ষণ। আসতে যাচ্ছিল না, অনেকটা জোর করে নিয়ে এসেছি। এই ছেলের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি রফিক। স্যার, এই মেয়েকে ছোট বাবার জীবনে নিয়ে কোনো ভুল করছেন না তো? ছোট বাবা যদি ওকে মেনে না নেয়? মানতে বাধ্য হবে। সে সোহেলাকে আমি বুঝে শুনে পছন্দ করেছি। ওর জায়গা ও দখল করে নেবে। ছোট বাবার জ্বর এসেছে সন্ধ্যায়। বিয়েটা দ্রুত শেষ করেন স্যার। জানেনই তো জ্বর আসলে ছোট বাবা সবকিছুতেই কেমন খিটখিট করে। এত লোকের মাঝে কখন আবার কার সাথে। এখন সোহেলার বাবাকে বলছি কথাটা। বিয়ে শেষ হয়েছে আধা ঘন্টা আগে। দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। সোহেলা এখন পর্যন্ত তানভীরের দিকে 3 বার আর চোখে তাকিয়েছে,
কিন্তু তানভীর এখনো একবার জন্য সোহেলাকে দেখেনি। সোহেলার বান্ধবীরা আর সাবা অনেকক্ষণ ধরে তানভীরকে খোঁজাচ্ছে, কিন্তু তানভীর কোনো উত্তরই দিচ্ছে না। সোহেলার বাবাকে ফরহাদ সাহেব বললেন, সাজ্জাদ, মেয়েকে এবার বিদায় দাও। মাত্র তো বিয়ে শেষ হলো, জামাইকে তো এখনো খাওয়ানো হয়নি, আর আপনি বলছেন এখনই বিদায় দিতে? আমার ছেলেটা অসুস্থ, তাই বলছি আর কি। সাদমান পাশেই দাঁড়ানো ছিল, এই কথাটাও তার পছন্দ হচ্ছে না। সেই প্রথম দিন থেকে লক্ষ্য করে আসছে সে। দেখতে এলো যেদিন, সেদিনও ছেলে চলে গেল। আজ তার বিয়ে, অথচ গতকাল রাতে সে চলে গেল চিটাগাং। আজ এখানে আসতেও এত লেট করেছে, এখন আবার বলছে না খেয়ে চলে যাবে। ছেলে অসুস্থ তাই। সাদমানের মোটামুটি মেজাজ খারাপ হচ্ছে। এত সমস্যা কেন এই ছেলের? অসুস্থতার ব্যাপারটা সাদমানের কাছে কেমন যেন লাগছে, তাই সে সোজা স্টেজে চলে গেল দেখার জন্য আসলে ঘটনা কতটুকু সত্য। স্টেজে উঠে সে তানভীরের কপালে হাত দিয়ে দেখলো সত্যিই তানভীরের গায়ে জ্বর। এভাবে কোনো কিছু না বলে হুট করে তানভীরের কপালে হাত দেওয়াটা একদমই পছন্দ হয়নি তার। তবু সে তার অপছন্দটুকু চেহারায় প্রকাশ হতে দেয়নি। তার মাথায় জ্ঞানটুকু অন্তত আছে যে এই বিয়ে বাড়িতে কোনো ঝামেলা করাটা মোটেই শোভনীয় হবে না। ভাই, আপনার জ্বর কখন এসেছে? দুপুর থেকে খারাপ লাগছিল, সন্ধ্যার দিকে জ্বর এসেছে। আমি আপনার জন্য মেডিসিন নিয়ে আসছি। ওয়েট, সাদমান, তোমার নাম সাদমান তো? হ্যাঁ। সেদিন পরিচয় করিয়েছিল তোমার বাবা, অনেক দিন হয়েছে তো, তাই নামটা আবছা খেয়াল আছে। তোমাকে ওষুধ আনতে হবে না, আমি বাসায় যেয়ে মেডিসিন খেয়ে নিব। আপনার বডি টেম্পারেচার তো বেশি বেড়ে গিয়েছে, এটা পর্যন্ত ওয়েট করলে ঠিক হবে না। সেটা কোনো ব্যাপার না, বাসায় যেয়ে প্যারাসিটামল খেয়ে ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। সাদমান তানভীরের চেহারা দেখে বুঝতে পারছে এখানে অসুস্থ শরীরে বসে থাকতে তার কষ্ট হচ্ছে। সালমান তার বাবাকে যে বলল, আপা, তানভীর ভাই সত্যি জ্বর এসেছে। ওনার এই অসুস্থ শরীর নিয়ে এতগুলো মানুষের সামনে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে। ভালো হবে এখন সোহাকে বিদায় দেই, ফারিয়া বাসায় গিয়ে রেস্ট করুক। ঠিক আছে, তোর আম্মাকে ডেকে আন, গিয়ে বল যে সোহাকে এখন বিদায় দিব। সাদমান তার মা, খালা, ফুপু সবাইকে নিয়ে আসলো সোহেলাকে বিদায় দেওয়ার জন্য। সাবা সোহেলাকে জড়িয়ে ধরে অজরে কাঁদছে। সোহার মা বাবা, সাদমান সবাই কাঁদছে। তানভীরে ওদের কান্না দেখে হাসি পাচ্ছে। মানুষ পারেও বটে, এত কষ্ট লাগলে বিয়ে দেওয়ার কার দরকার কি? সোহেলার বাবা তানভীরের হাতের উপর সোহেলার হাত রেখে বলল, বাবা, আমার সম্পদ তোমার হাতে তুলে দিলাম, ওকে কোনো কষ্ট দিও না বাবা। বহু যত্নে আমি আমার মেয়েকে বড় করেছি। তানভীরের মুখের দিকে সাজ্জাদ সাহেব তাকিয়ে আছেন উত্তর পাওয়ার অপেক্ষায়। সে কিছু বলছে না, মাথা নিচু করে তাকিয়ে আছে। ছেলে উত্তর দিচ্ছে না, তাই ফরহাদ সাহেব নিজেই বললেন, তুমি নিশ্চিন্ত থাকো সাজ্জাদ, তোমার মেয়ে আমার বাড়িতে ভালো থাকবে। কিছুক্ষণ আগে ফাহিমের বউ সোহেলাকে তানভীরের রুমে দিয়ে গেছে। রুমটা খুব সুন্দর করে সাজানো, অনেক বড়ও বটে। সোহেলার কাছের রুমটাতে ফুটবল খেলার মাঠ মনে হচ্ছে। পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখছে সোহেলা। ঘরের প্রতিটা ফার্নিচার, দেওয়ালের রং, সবকিছুতেই রুচির ছাপ প্রকাশ পাচ্ছে। এগুলো কি সব তানভীরের পছন্দ করা, নাকি কোনো ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে করানো হয়েছে? রুমের দক্ষিণ পাশটাতে থাই গ্লাসের দরজা দেখা যাচ্ছে। গ্লাসটা আটকানো, ওপাশে কি বোধহয় বারান্দা আছে। সোহেলা গ্লাস খুলে দাঁড়াতে দমকা হওয়ার গায়ে এসে লাগলো। অবাক চোখে দেখতেছি এত সুন্দর বারান্দা। বারান্দা বললে ভুল হবে, এটা তো একটা ছাদ, মাঝারি রকমের একটা ছাদ। ছাদের চারপাশটা জুড়ে কত ধরনের ফুলের গাছ, বেতের সোফার টেবিল মাঝখানে সাজানো। বেডরুমের চেয়ে এই জায়গাটা তো আরো অনেক বেশি সুন্দর। উপরে খোলা আকাশে তারা মিটিমিটি করছে। সোফায় বসে তারাগুলো দেখছে সোহেলা, সেই সাথে মাথার করা বাতাস গায়ে দোলা দিয়ে যাচ্ছে। ভালোই হলো, ওনার সাথে এখানে বসে মন খুলে গল্প করা যাবে। কষ্ট করে প্রেম করার জন্য পার্কে যেতে হবে না। এই জায়গাটা পার্কের চেয়ে আরো বেশি সুন্দর। আচ্ছা, উনি কোথায়? কতক্ষণ হয়ে গেছে উনি তো এখনো এলো না? ওনার জ্বরের কি অবস্থা সেটাও তো জানানি। আচ্ছা, উনি ওষুধ খেয়েছে তো? সে কি একবার বাহিরে যে দেখে আসবে লোকটা কোথায়? না না, সে তো নতুন বউ, এভাবে ড্যাং ড্যাং করে ঘরের বাইরে যাওয়াটা ঠিক হবে না। এসব ভাবতে ভাবতে দরজা খোলার আওয়াজ পেল সুহা। তানভীর এসেছে। সোহেলার কাছে কেমন যেন লাগছে। তানভীরের সাথে তো আগে কখনো কথা হয়নি, আজ প্রথমবার তার সাথে সোহার কথা হবে, তাও আবার এই মধ্যরাতে বদ্ধ করে আবদ্ধ হয়ে। লজ্জা উৎকণ্ঠা দুটোই জেঁকে ধরেছে সোহাকে। মা বলেছিল তানভীরকে দেখা মাত্রই সালাম দিতে। সে গিয়ে এসে তানভীরকে সালাম দিল। খুব আস্তে সালামের উত্তর দিল তানভীর। উত্তরটা সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে, সোহেলার দিকে তাকিয়ে না। শেরওয়ানির বোতাম খুলতে খুলতে সোহেলাকে তানভীর জিজ্ঞেস করলো, বিয়েতে যে জিনিসগুলো এই বাড়ি থেকে তোমাকে দেয়া হয়েছে সেগুলো নিয়ে এসেছো নাকি বাবার বাড়ি রেখে এসেছো? জি না, সব নিয়ে এসেছি। 3টা লাগেজ পাঠিয়েছিলেন আপনারা, যেভাবে পাঠিয়েছেন সেভাবেই নিয়ে এসেছি। ফুলে দেখিও নি লাগেজে কি আছে। লাগেজ থেকে নাইটি বের করো। জি। নাইটি চিনো নাকি? জীবনের নাম শুনোনি? জি চিনি, কোন লাগেজে আছে সেটা তো জানি না।
তোমার নাইটিকে এখন আমি খুঁজে দিব নাকি? জানো না? খুঁজে বের করো। বাথরুমে যাও, এসব শাড়ি জুয়েলারি সব খুলো, ভালোভাবে শাওয়ার নিয়ে নাইটিটা পরে আসো। আমি বাহিরের এক ক্লায়েন্টের সাথে ভিডিও চ্যাটে এখন মিটিং করব। আমার মিটিং শেষ হওয়ার আগে তোমাকে আমি রেডি দেখতে চাই। সোহেলার কাছে প্রস্তাবটা কেমন যেন লাগছে। লোকটা তো কিছুক্ষণ বসে ওর সাথে কথা বললেও পারত, এরপর না শরীরের অধিকার চাইতে পারত, কিন্তু তেমন কিছুই হলো না। আচ্ছা, বাসরাতের সংজ্ঞাটাই কি এমন? স্বামী আসবে, কথা নেই বার্তা নেই, হুট করে সেই নিজের অধিকার দাবি করবে। পাশের মানুষটার মতামত ইচ্ছে জানার কোনো প্রয়োজন নেই? কি জানি। সোহেলার এ ব্যাপারে বিস্তারিত ধারণা নেই। বান্ধবী বা কাজিনদের বাসরাতের গল্প শুনেছে সে, কিন্তু প্রতিটা গল্পের শুরুটা ছিল স্বামী ঘরে এসে বউয়ের হাত ধরে গল্প করে কিছুটা সময় কাটায়। কিন্তু ওর গল্পে এমন কিছুই নেই। হতে পারে তানভীর অন্য 10টা মানুষের মতো না, সে অন্যদের চেয়ে ভিন্ন, তাই তার বাসা শুরুর ধরনটাও ভিন্ন। প্রথম লাগেজ খুঁজে নাইটির সন্ধান পায়নি সোহেলা। দ্বিতীয় লাগেজে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাওয়া গেল। বাথরুমে ঢোকার আগে তানভীরের দিকে একবার তাকালো সোহেলা। সে ল্যাপটপের সামনে বসে কিছু একটা গুটি সুটি হয়ে বাথরুম থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে সোহেলা। নাইট ড্রেসটার সাইজে একটু বেশি ছোট। এত ছোট পোশাকে সোহেলা অভ্যস্ত নয়। বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে খাটো ড্রেসটাকে টেনে টুনে লম্বা বানানোর চেষ্টায় আছে সোহেলা। তানভীর খাটে হালকা হেলান দিয়ে পায়ের উপর ল্যাপটপ রেখে তার কোন ক্লায়েন্টের সাথে ইংলিশে বকবক করছে। সে এখনো সোহেলাকে খেয়াল করেনি। সোহেলা ব্যাপক চিন্তিত, কিভাবে এত ছোট ড্রেসে তানভীরের সামনে যে দাঁড়াবে। গতকাল রাতে নানি আর খালাতো ভাইয়ের বউ অনেক সময় নিয়ে তাকে বুঝিয়েছে স্বামীর সামনে লজ্জা করতে নেই। সোহেলা তখন কথাগুলো বুঝেছে, কিন্তু এখন সে তার লজ্জাটাকে কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারছে না। তানভীর ভিডিও কলে কথা বলার ফাঁকে আর চোখে সোহেলাকে দেখল। সে দাঁড়িয়ে কাপড় টানছে। এরপর সে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে সোহেলাকে হাতের ইশারা দিয়ে বলল সে যেন তানভীরের পায়ের সাইডে এসে বসে। সোহেলা একটু একটু করে এগিয়ে আসছে। এর মাঝে তানভীর কল কেটে দিয়ে সোহেলাকে ভ্রু কুঁচকে বেশ জোরেই ধমক দিল। এই মেয়ে, বাথরুমের দরজার ওখান থেকে খাট পর্যন্ত আসতে এত সময় লাগে? তানভীরের ধমকে সোহেলা পায়ের গতি বাড়ালো। খাটের উপর উঠে সোহেলা বসা মাত্রই ওকে এক টানে নিজের বুকের উপর টেনে আনলো তানভীর। এক হাত সোহেলার কোমরের উপর রেখে অন্য হাত দিয়ে সোহেলার এলোমেলো চুলগুলো গুছিয়ে নিচ্ছে তানভীর। ভ্রু কুঁচকে চোখ জোড়া খুব শক্ত করে বন্ধ করে রেখেছে সোহেলা। পুরো শরীর শক্ত হয়ে জমে আছে। সোহেলাকে আরো কাছে টেনে গলায় চুমু খেলো তানভীর। তানভীরের চুমুতে কুকড়ে যাচ্ছে সোহেলা। মুহূর্তেই সোহেলাকে বুকের উপর দিয়ে ধাক্কা থেকে বিছানায় ফেলে দিল তানভীর। এবার সোহেলা চোখ মেলে তাকালো তানভীরের দিকে। উনি এমন করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কেন? আবার তখন এক ঝটকে এত কাছেই টেনে নিয়ে নিল কেন? তানভীর বিছানা ছেড়ে লাইটের সুইচ অফ করে দিল। ঘরে আবছা আলোতে দেখা যাচ্ছে তানভীর আবার সোহেলার কাছে এগিয়ে আসছে। সোহেলার পাশে শুয়ে তার কানের পাশে হাত বুলাচ্ছে আর বলছে, তোমার সাথে আমার বয়সের পার্থক্য কত জানো সোহেলা? জানি, 13 বছরের। তোমার বয়সী মেয়েরা আমার বয়সী ছেলেদের বিয়ে করতে চায় না কেন জানো? তাদের ধারণা মতে 30 বছর পেরোলেই পুরুষ মানুষ বুড়ো হয়ে যায়। তাদের পছন্দ 25 থেকে 26 বছর বয়সী ছেলে। সেই হিসেবে আমিও তো বুড়ো। তোমার চেয়ে 13 বছরের বড় 33 বছর বয়সী একজন লোক তোমার শরীরে হাত দিচ্ছে, তোমার গা ঘিন ঘিন করছে না? তানভীরের এমন প্রশ্নে আকাশ ভেঙে নিচে পড়ে গেল সোহেলা। এটা কেমন প্রশ্ন? গা ঘিন ঘিন করবে কেন? আপনার সাথে আমার বয়সের পার্থক্য বেশি, সেটা তো আমি জেনেই বিয়ে করেছি। গা ঘিন ঘিন করার তো কোনো প্রশ্নই আসে না। এত পার্থক্য জেনেও কেন বিয়ে করেছো? আমার ফ্যামিলি আপনাকে পছন্দ করেছে তাই। ফ্যামিলির পছন্দে বিয়ে করে নাকি কেউ আজকাল? প্রতিটা মেয়ে বিয়ের আগে যাচাই বাছাই করে নেয় যে বিয়ে করে সে কতটুকু লাভবান হবে। অন্য 10টা মেয়ের মতো তুমিও তাই বিবেচনা করেছো? মানে? এতটা ন্যাকা সাজার প্রয়োজন নেই সোহাইলা। আমি সোজাসাপটা কথা পছন্দ করি। তোমার মতো মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা বিয়ের আগে চিন্তা করে পাত্রের ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি আর মান্থলি ইনকাম। ম্যাক্সিমাম মেয়েরাই চায় পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করে নিজের ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করার। তুমিও তার ব্যতিক্রম না। আমার মতো এত বড়লোক ফ্যামিলিতে তোমার বিয়ে হবে, এটা তোমার ফ্যামিলির লোকেরা আদৌ কোনোদিন স্বপ্নেও ভেবে দেখেছে কিনা সন্দেহ আছে। প্রস্তাব পাওয়া মাত্রই তোমার ফ্যামিলি সেটা লুফে নিল। বিগত 21 দিনে তোমার সাথে কোনো কন্ট্যাক্ট করিনি কেন জানো? আমি চাচ্ছিলাম যে তুমি বুঝো আমি তোমাকে বিয়ে করতে আগ্রহী নই, কিন্তু না, তুমি বোঝা সত্ত্বেও আমাকে বিয়ে করেছো। এর মানে কি দাঁড়ায়? আমার ইচ্ছা অনিচ্ছাটা তোমার দেখার বিষয় না। তোমার কথা হচ্ছে পয়সাওয়ালা ছেলে পেয়েছি, এবার যেভাবেই হোক তার গলায় ঝুলতে হবে, আর তুমি সাকসেসও হয়েছো। সোহেলার গলায় কথা আটকে গেছে। কি শুনছে এসব? এটা কি কোনো দুঃস্বপ্ন? শেষমেশ তাকে এই কথা শুনতে হচ্ছে যে টাকার জন্য সে তানভীরকে বিয়ে করেছে। তানভীর আবার বলতে শুরু করলো,
টাকা যেহেতু তোমার প্রয়োজন, ঠিক আছে, টাকা তুমি পাবা, কিন্তু তোমাকে তো আমি এমনি এমনি টাকা দিব না। তুমি আমার শারীরিক চাহিদা মিটাবে, আর আমি তোমার টাকার চাহিদা মিটাবো। আমি যখন যেভাবে তোমাকে দেখতে চাইবো, নিজেকে এক্স্যাক্টলি সেইভাবে প্রেজেন্ট করতে হবে তোমাকে, বুঝেছো? সোহেলা কোনো উত্তর দিচ্ছে না। নিঃশব্দে ওর দু চোখ বেয়ে পানি ঝরছে। সে পানি তানভীরের হাত ঘুরে বিছানায় পড়ছে। সোহেলার কান্নাকে উপেক্ষা করে তার ঠোঁট জোড়া নিজের অধীন করে নিল তানভীর। তার চোখের পানিতে তানভীরের কিছুই আসে যায়। সে তো মাত্রই সোহেলার সাথে বিনিময় করেছে, টাকা এবং দেহের বিনিময়। অতএব কারো চোখের পানিতে এই বিনিময় স্থগিত করা হওয়ার না। ভোর 4:15 বাজে। তানভীর ক্লান্ত হয়ে বেঘোর ঘুম ঘুমোচ্ছে। বাথরুমে শাওয়ার ছেড়ে ফ্লোরে বসে কাঁদছে সোহেলা। গত রাতে 3:30 পর্যন্ত তার উপর নিজের সর্বোচ্চ অধিকার খাটিয়েছে তানভীর। তার প্রতিটা স্পর্শে বিন্দুমাত্র ভালোবাসা অথবা আন্তরিকতার ছোঁয়া ছিল না। থাকবেই বা কি করে? তানভীর তো তার সাথে বিনিময় করছে। নিজেকে কোনো মানুষ মনে হচ্ছে না সোহেলা। মনে হচ্ছে সে শুধুমাত্র একটা মাংসের দলা। এই কোন জীবনে পা রেখেছে সে? সবকিছুকেই নরক মনে হচ্ছে। এই জীবনে কি কখনো সে তার পূর্ণ সম্মান পাবে, নাকি আজীবন একটা মাংসের দলা হয়েই থাকতে হবে? গোসল ছেড়ে ফজরের নামাজ পড়ে নিয়েছে সোহেলা। 4 রাত কাদার ফলে মাথা ঝিমঝিম করছে, তার চোখ দুটো ব্যথা করছে। এই মুহূর্তে তার ঘুম প্রয়োজন। পুরো আধা ঘন্টা ঘুমানোর আপ্রাণ চেষ্টা করার পরও ঘুম আসছে না সোহেলার। এমন পরিস্থিতিতে ঘুম আসার কথাও না। সে বারবার তানভীরের মুখের দিকে তাকাচ্ছে। যতবারই তার মুখের দিকে তাকাচ্ছে ততবারই কান্না পাচ্ছে সোহেলার। স্বপ্ন ছিল এই মানুষটার সাথে তার একটা সুখের সংসার হবে, অথচ দীর্ঘশ্বাস পেল সোহেলা। খাটের এপাশ ওপাশ করতে করতে সকাল 7টা বেজে গেছে। আর শুয়ে থাকতে ভালো লাগছে না। তাছাড়া বাড়ির বউ সে, নাস্তা বানানোর দায়িত্বটাও তারই। তাই আর শুয়ে থাকাটাকে ভালো মনে করলো না সোহেল। নিচে নেমে দেখে বাথরুমে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে তার শ্বশুর। ওকে দেখা মাত্রই ফরহাদ সাহেব বললেন, কি ব্যাপার আম্মু, এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? আব্বা, আসলে আমার ঘুম আসছিল না তো তাই। তাছাড়া নাস্তাও তো বানাতে হবে, তাই চলে এলাম। সোহেলার মুখ দেখে বিশেষ ভালো ঠেকছে না ফরহাদ সাহেবের। উনি বেশ ভালোই বুঝতে পারছেন এই মেয়ে সারা রাত কেঁদেছে। রফিকের ধারণা বোধহয় ঠিক হয়েছে। তানভীর নিশ্চয়ই ওকে উল্টাপাল্টা কিছু বলেছে। উনি সোহেলাকে জিজ্ঞেস করলেন, মা কোনো সমস্যা? সোহেলা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রশ্নটা শুনে চোখের পানি উপচে পড়ছে তার। বহু কষ্টে সামলে রেখেছে সে। ফরহাদ সাহেব আবার বললেন, মা তুমি আমাকে বলতে পারো। তেমন কিছু না আব্বা, বাসার মানুষদের জন্য কষ্ট হচ্ছে। ও, এটা কিছু না। আস্তে আস্তে দেখবে নিজের সংসারটাকেই কাছের মনে হবে। তখন আর বাবার বাড়ির লোকদের জন্য কষ্ট হবে না। যাও, রান্নাঘরে নয়ন আছে, ও তোমাকে সব দেখিয়ে দিবে কোথায় কি আছে। ফরহাদ সাহেব বেশ ভালোই বুঝেছেন যে সোহেলা তার বাবার বাড়ির মিথ্যে অজুহাত দেখিয়েছে। উনি জানেন এই মুহূর্তে আর কথা বাড়ালে সোহেলা তার চোখের পানি আর ধরে রাখতে পারত না। কিচেনে সোহেলা পা রাখা মাত্রই নয়ন সবকটা দাঁত বের করে ফেলল। আপনি রান্নাঘরে আইছেন কেন ভাবি? নাস্তা বানাবো। আপনি নতুন বউ, উদয় কষ্ট করবেন কেন ভাবি? আপনার ফ্যানের তলে গিয়া বইয়া থাকেন, নাস্তা বানিয়ে টেবিলে সাজানো হইলে আপনারে ডাক দিব। না আপা, এটা তো আমার নিজের সংসার। আমি কাজ করবো না তো কে করবে? তাছাড়া আপনি তো আছেনই হেল্প করার জন্য। এ আল্লাহ, আপনি আমারে আপা ডাকতেছেন কেন? আমি এই বাড়ির কাজের মাইয়া, আপনি আমার নাম ধরেই ডাকবেন। আপনি আমার বয়সে বড়, কাজের লোক হয়েছেন তো কি হয়েছে, তাই বলে কি আপনাকে সম্মান দিব না? ভাবি, আপনি বালা মানুষ, খুব চিন্তায় আছিলাম নতুন বউ কেমনে না কেমন পড়বো। আমারে না আবার এইখান থেকে চাটাই কইরা দেয়। চাটাই করলে মাইয়া নিয়ে যামু কই, খামু কি? আপনার মেয়ে আছে? হ, আছে একটা, 7 বছর। বাইরে বাগানে গাছে পানি দিতেছে। আপনার হাজবেন্ড কি করে? সে আমারে সাইরা দিছে আরো 6 বছর আগে। আমার মা আগে এই বাড়িতেই কাম করত। জামাই সাইরা দেওয়ানের পর থেকে এই বাড়িতেই কাম করি। আরো 2জন মাইয়া আছে এই বাড়িতে কাম করে, চুমকি আর টুনি। তারা 8টার দিকে আসে আর সন্ধ্যার দিকে চলে যায়। উনি আর বাবা সকালে নাস্তায় কি খাবে? তানভীর ভাই সকালে ডিম সিদ্ধ, 3টা রুটি, মাংস তরকারি আর নত সবজি, একটা আপেল আর 1 মগ কালা কফি খায়। বড় সাহেব 1 গ্লাস ফলের জুস, 2টা রুটি, সবজি ভাজি আর নয়তো ডাল ভাজি খায়। আপনি তো সবজি কেটেই ফেলেছেন। আমি রান্না এক চুলায় বসাচ্ছি, আপনি রুটিগুলো বানিয়ে দিন, আমি অন্য চুলায় সেকে নিব। নাস্তা বানানো শেষে টেবিলে খাবার সাজাচ্ছে সোহেলা আর নয়ন। ড্রয়িং রুমে ফরহাদ সাহেব তানভীরের সাথে কথা বলছেন।
আজ রাতের রিসেপশন পার্টি নিয়ে। কথা বলতে বলতে দুজনই টেবিলে এসে বসলো। সোহেলা তুমিও বসো। না বা, আমি পরে খাবো। তানভীর মাত্র মুখে রুটি ঢুকিয়েছে। সোহেলার কথা শুনে মেজাজ বিগড়ে গেল তানভীরের। আব্বা কি? হ্যাঁ, এগুলো কি ধরনের ভাষা? তোমার এসব মিডল ক্লাস ল্যাঙ্গুয়েজ এখানে বলতে আসবে না। তোমার শ্বশুরবাড়ি কোনো মিডল ক্লাস না যে তুমি এখানে আব্বা শব্দ ইউজ করবে। আমার বাবাকে হয় আব্বু ডাকবে আর নয়তো বাবা ডাকবে। সোহেলা আমাকে আব্বাই ডাকবে, আমার কোনো সমস্যা নেই। তোরাতে সমস্যা হচ্ছে কেন? আমার সমস্যা কোথায় মানে? ও মানুষের সামনে তোমাকে আব্বা বলে ডাকবে, এটা কেমন দেখাবে? ও যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে সেটা তো সবার সামনে বোঝানোর প্রয়োজন নেই। তুই বারবার মিডল ক্লাস কথা বলে সুয়ালাকে ইনসাল্ট করছিস। মিডল ক্লাসকে মিডল ক্লাস বলবো না তো হাই ক্লাস বলবো নাকি? মুখে লাগাম লাগা তানভীর। সুয়ালা তোর ওয়াইফ, ওকে সম্মান দিয়ে কথা বল। দেখো বাবা, বিয়ে করতে জোর করেছো তাই বিয়ে করেছি, তাও এমন মেয়েকে বিয়ে করেছি যার সাথে আমার স্ট্যাটাস কোনো দিক দিয়ে যায় না। কেউ যখন আমাকে জিজ্ঞেস করবে তোমার শ্বশুর কি করে, তখন আমি কি বলবো? আমার শ্বশুর এলাকার মাঝারি একটা দোকানে বসে বিস্কিট চানাচুর বিক্রি করে। মেয়ের বড় ভাই কি করে? সে একটা প্রাইভেট ফার্মে 30,000 টাকার জব করে। প্রতিদিন লোকাল বাসে করে ঝুলতে ঝুলতে যায়, আবার ঝুলতে ঝুলতে বাসায় ফিরে আসে। থাকে কোথায়? বাসা বলতে 35 বছরের পুরনো ভাঙাচোরা একটা বাড়িতে থাকে। মেয়ে কোথায় পড়াশোনা করে? ইডেনে। সে যদি ঢাকা ভার্সিটিতে পড়তো তবু না হয় নিজের মনকে একটা বুঝ দিতে পারতাম যে বিদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলের সাথে ঢাকা ভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ে কিছুটা ম্যাচ হয়। এই মেয়ের সাথে আমার কোনো দিক দিয়ে ম্যাচ হয় না। জোর করে বিয়ে করিয়েছো, এখন দয়া করে আমি তাকে মিডল ক্লাস বললাম না ইনসাল্ট করলাম এসব ব্যাপারে কোনো কথা বলতে এসো না। এই নয়ন, আমার নাস্তা উপরে বেডরুমে দিয়ে আসো, আমি ওখানেই খাবো। বলেই তানভীর হন হন করে চলে গেল। নয়ন আর বাকি কাজের মেয়ে দুটো বিস্ফোরিত চোখে একবার তানভীরের চলে যাওয়া দেখছে, আবার সুহেলার দিকে তাকাচ্ছে। ফরহাদ সাহেব প্রচন্ড বিরক্ত হয়ে চেয়ারে বসে আছে। সুহেলা চোখের পানি আর বাঁধ মানছে না। সে ছুটে চলে গেল দোতলায়। অন্য রুমে যে গেট আটকে দুহাতে মুখ ঢেকে চিৎকার করে কাঁদছে। এতটা অপমানিত তাকে হতে হবে এটা সে কল্পনাও করতে পারেনি। তার বাবা মাকে পর্যন্ত ছাড় দিয়ে কথা বলেনি তানভীর। না, এই বাড়িতে থাকা কোনোভাবেই সম্ভব না। যেখানে ওর পরিবারের লোকদের ন্যূনতম সম্মান দেওয়া হবে না, সে আজই ফিরে যাবে বাবার পাশে। দরজায় ধাক্কার আওয়াজ পাচ্ছে সোহেলা। বাইরে থেকে কারো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। সুহেলা, গেটটা খুলো প্লিজ। চোখ মুছে ফ্লোরে ছেড়ে উঠে দাঁড়ালো সোহেলা। গেট খুলে দেখে ফাইমের বউ নিশাত এসেছে। তানভীর বসে বসে ডিম সিদ্ধ খাচ্ছে। অনেক সময় নিয়ে আস্তে আস্তে ডিম চিবুচ্ছে তানভীর। ফাইম বিরক্ত ভরা মুখ নিয়ে তানভীরের ডিম খাওয়া দেখছে। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি তানভীর। নাস্তা করেছিস? তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে ফাজলামি করছি? হ্যাঁ, তাই মনে হচ্ছে, কারণ তুই একটা খারাপ মেয়ের সাপোর্ট টানছিস। তুই খারাপ মেয়ে কেন বলছিস ওকে? ও কি খারাপ দেখলি তুই ওর মধ্যে? টাকার জন্য যে মেয়েরা বিয়ে করে তারা তো খারাপই। নষ্টপাড়ার মেয়ে আর এদের মধ্যে পার্থক্য কি জানিস? নষ্টপাড়ার মেয়েরা টাকার বিনিময়ে বিয়ে ছাড়াই অন্য পুরুষের সাথে রাত কাটায়, আর সুহাইলার মতো মেয়েরা বিয়ে করে তাদের স্বামীর সাথে টাকার লেনদেন করে। আজকে আমি ফকির হয়ে যাই অথবা আমার চেয়ে পয়সাওয়ালা কাউকে পাক, তখন দেখবে আমাকে ডিভোর্স দিতে এই মেয়ে দ্বিতীয়বার চিন্তা করবে না। সবাইকে একরকম কেন ভাবছিস তানভীর? সবাই একরকমই। তোর মা এমন ছিল দেখে কি তুই সোহেলাকেও এরকম মনে করবি? শুধু ওই মহিলা কেন, তোর এক্স গার্লফ্রেন্ড তমা, সেও তো একই কাজ করেছিল। সেটা আরো 10 বছর আগের ঘটনা তানভীর। সেসব কিছু বোধ থেকে আমি কবেই বুঝে ফেলেছি। কতটা কষ্ট পেয়েছিলি তুই, তোর মনে আছে? কতদিন তুই ডিপ্রেশনে ছিলি? তুই আমার ব্যাপারটার সাথে তোর ব্যাপারটা কেন মিলাচ্ছিস তানভীর? ঘটনা ঘটেছিল আমার সাথে, সে আমি সেসব ঘটনা বাদ দিয়ে দিয়েছি, আর তুই কেড়ে এখনো সেগুলো মনে নিয়ে বসে আছিস। সোহেলার সাথে একটিবার ভালো করে কথা বলে দেখ, তাহলে তুই বুঝতে পারবি ও কেমন। শুধু শুধু তোর মা আর তোমার কথা মাথায় রেখে নিজেদের রিলেশন কেন কমপ্লিকেটেড করছিস? রিলেশন শুরু থেকে কমপ্লিকেটেড, নতুন করে আর কি কমপ্লিকেটেড করব? কেমন যুক্তি দেখাচ্ছিস তুই এসব? মেয়েটার জীবন তুই এভাবে নষ্ট করতে পারিস না। এই সমস্ত মেয়েদের জীবন কখনো নষ্ট হয় না, এদের জীবন সোনায় বাঁধানো থাকে। এসব বাজে মেয়েরা একজনকে ছাড়বে, অন্যজনকে ধরবে, এটাই তাদের রুলস। সে কখন থেকে বাজে মেয়ে বলেই যাচ্ছিস। প্রস্টিটিউটের সাথে তুই তোর ঘরের বউকে তুলনা করছিস কেন? সোহেলা তার ওয়াইফ, ওকে রেসপেক্ট দিয়ে কথা বল তানভীর। ওর যা প্রয়োজন ওকে সেটাই দেওয়া হবে। ওর টাকার দরকার, ওকে টাকার উপরে আমি রাখবো।
ফাহিমের মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেছে তানভীরের উপর। আর কোনো কথা বলতে রুচি হচ্ছে না তার। সেখান থেকে উঠে চলে গেল ফাহিম। দোতলার শেষ মাথার রুমে এসেছে ফাহিম। এসে দেখে অঝরে কাঁদছে সোহেলা। নিশাত এক হাতে সোহেলার কাঁধ জড়িয়ে ধরে রেখেছে। নিশাতের মুখ দেখেই বোঝা যাচ্ছে ভয়ানক ক্ষেপে আছে সে। ফাহিমকে দেখা মাত্রই তার হাত টেনে বের করে নিয়ে আসলো অন্য রুমে। কি ব্যাপার, এমন টানাটানি করছো কেন? তোমার বন্ধু একটা জানোয়ার ফাহিম। এমন একটা জানোয়ারের সাথে এই ভালো মেয়েটাকে বেঁধে দিয়ে তুমিও জানোয়ারের মতো কাজ করেছো। তুমি জানো তোমার বন্ধু গত রাতে মেয়েটার উপর কেমন টর্চার করেছে? তার মধ্যে সে তার বউয়ের সাথে ডিল করেছে। সোহেলা তার শারীরিক চাহিদা মেটাবে, বিনিময়ে সে সোহেলাকে টাকা দিবে, ওর যত টাকা প্রয়োজন সব দিবে। এসব বলেছে তানভীর? হ্যাঁ বলেছে। তোমাকে আমি তখন না করেছিলাম, এই লোককে জোর করে বিয়ে করিও না, এই লোক তার বউকে জীবনেও সম্মান দিবে না। দেখলে তো কি শুরু করেছে তোমার বন্ধু। ফাহিম কোনো উত্তর দিল না। একটা দীর্ঘশ্বাস ফেললো সে মাথা নিচু করে। সোহেলা তার বাবার বাড়ি প্যাক করতে যাচ্ছে, তোমার বন্ধুকে ডিভোর্স দিবে ও। মুখ তুলে তাকালো ফাহিম। ডিভোর্স দিবে মানে কি? গতকাল মাত্র বিয়ে হলো আর আজই ডিভোর্স দিতে যাচ্ছে? হ্যাঁ ঠিকই তো বলেছে। ওর জায়গায় আমি থাকলে গত রাতেই তোমার বন্ধুর মুখে থুতু মেরে চলে আসতাম। এই মেয়ে তো তবুও এক রাত ছিল। কত বড় সাহস জানোয়ারটার, যে বাপ ভাই তুলে অপমান করে। মিডিল ক্লাস হয়েছে তো কি হয়েছে, ওনারা কি মানুষ না? তোমার বন্ধু হাই সোসাইটির লোক, কই তার মধ্যে আমি তো ন্যূনতম শিক্ষা বা মনুষ্যত্ব দেখতে পাই না। ও চলে গেলে ভালো হবে, আর নয়তো সারা জীবন ধুকে ধুকে মরতে হবে। নিশা, তুমি জানো তানভীরের পাস্ট কতটা খারাপ ছিল? এই এক পাস্টের দোহাই আর কত দিবে ফাহিম? 20 বছর আগের পূর্ণ ঘটনাকে আর কত এক্সকিউজ বানাবে তুমি? ও অনেক সাফার করেছে নিশাত। তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর সাফার তো তুমিও করেছিলে। বলতে গেলে অনেকটা পাগল হয়ে গেছিলে তুমি। কই তুমি তো তানভীর ভাইয়ের মতো এমন আচরণ করো না। সবাই একরকম হয় না নিশাত, এক একজনের মেন্টালিটি এক এক রকম। এক্স্যাক্টলি ফাহিম, তোমার বন্ধুর মেন্টালিটি খারাপ। শুধু খারাপ না, জঘন্য খারাপ। ফাহিম দরজায় দাঁড়িয়ে ডাকলে ফরহাদ সাহেব। গাড় ঘুরিয়ে ফাহিম বলল, জি আঙ্কেল। সুহাইলার সাথে কথা হয়েছে? সোহেলা তো চলে যাবে সিদ্ধান্ত নিয়েছে। তানভীর সকালে যা করেছে তা তো তোমরা দেখোনি। গতকাল রাতে ওদের ঘরে কি হয়েছে সেটাও তো আপনি দেখেননি আঙ্কেল। কি হয়েছে নিশাত? নিশাত চুপ করো। আঙ্কেল সেসব কথা বাদ দেন। আমার মনে হয় সোহেলাকে তানভীরের অতীত সম্পর্কে বলে দেওয়াটাই বেটার হবে। মাত্রই তো বিয়ে হলো আর এখন এসব কথা? এছাড়া কোনো উপায় দেখছি না আঙ্কেল। সোহেলা চলে গেলে নিশ্চয় ব্যাপারটা ভালো হবে না। সোহেলার এক পাশে নিশা, তার অন্য পাশে ফাহিম বসে আছে। তার মুখোমুখি টুল নিয়ে বসেছেন ফরহাদ সাহেব। আমু, তুমি নাকি চলাতে চাচ্ছ? আপনি জোর করে কেন আমার সাথে ওনার বিয়ে দিয়েছেন আব্বা? কারণ ছিল মা। আপনার হাই সোসাইটির মানুষ, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক। আপনার ছেলে মধ্যবিত্ত লোকেদের মানুষ ভাবে না, উনি ভাবে আমরা অমানুষ, টাকার ভিখারি। কি এমন কারণ ছিল যে ওনার সাথে এই মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিয়ে দিয়েছেন? আপনি মুরব্বী মানুষ, তাই আপনাকে সব কথা বিস্তারিত বুঝিয়ে বলা সম্ভব না। আপনার ছেলে গত রাতে আমাকে যা শুনিয়েছে আর যা করেছে, এতে মনে হয়েছে আমি তার বউ না, রাস্তার কোনো বাজে মেয়ে যে কিনা টাকার বিনিময়ে শরীর। কথাটা বলতে যে গলায় আটকে গেল সোহেলা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। ফরহাদ সাহেব কপালে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছেন। কিছুক্ষণ কেঁদে সোহেলা আবার বলা শুরু করলো, হতে পারে আমার বাবা ছোট ব্যবসা করে, হতে পারে আমার ভাই কম টাকা বেতনের জব করে, যা করে হালাল উপায় করে, হারাম কোনো কাজ তো করে না। উনি কিভাবে পারলো আমার বাবা ভাই তুলে কথা বলতে? আমরা কি মানুষ না? মা, আমার ছেলেটা এমন ছিল না, যথেষ্ট লক্ষ্মী একটা ছেলে ছিল। 20 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, এরপর থেকে তানভীর এমন হয়ে গেছে। 20 বছর আগের ঘটনার সাথে আমার কি সম্পর্ক আব্বা? আমি তো ওনাকে কিছু করিনি। অন্যের রাগ উনি আমার উপর মেটাবে কেন? আর আমার আব্বা ভাই ওরা কি দোষ করেছে? সোহেলা, তুমি আঙ্কেলের কাছে শোনো আগে। আঙ্কেলকে পুরো ঘটনা বিস্তারিত বলার সুযোগ দাও। সোহেলা ফাহিমের কথা শুনে চুপ করে বসে আছে। শ্বশুরের মুখের দিকে তাকিয়ে আছে কখন উনি বলতে শুরু করবেন। কিছুক্ষণ থেমে এরপর তিনি বলতে শুরু করলেন, আমার বাসা তখন
মগবাজারে ছিল। তানভীরের মা তনু, ভালোবাসে বিয়ে করেছিলাম ওকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল উনি। আমার ফ্যামিলি রাজি ছিল না, ওর ফ্যামিলি স্ট্যাটাস আমার সাথে ম্যাচ হয় না, দেয় নিজেই ওকে পালিয়ে নিয়ে বিয়ে করি। অন্য জায়গায় বাসা নেই, নিজের মতো করে সংসার শুরু করি। তুমি জানো, সে মুহূর্তেই মনে হতো ঘরের প্রতিটা দেওয়ালে দেওয়ালে ভালোবাসা লেপ্টে আছে। এর 1 মাস 2 মাস পর বাবা মাকে আর তনুকে বাসায় ফিরিয়ে নিতে আসেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তাই বেশি দিন দূরে সরে থাকতে পারিনি। এর এত প্রপার্টির একমাত্র ওয়ারিশ আমি ছিলাম। বাসায় ফিরিয়ে আনার 15 দিনের মাথায় বাবা আমার নামে সমস্ত প্রপার্টি ট্রান্সফার করে দিলেন। এর ঠিক 1 সপ্তাহ পরেই বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর মা সংসারের সব হাল ছেড়ে দিল। সংসারের দায়িত্ব পড়ল তনুর উপর। পাশাপাশি সোসাইটি মেনটেন করতে চলা, পার্টিতে অ্যাটেন্ড করা এবং সবকিছুও করত। বাবা মারা যাওয়ার 4 মাস পর মাও চলে গেল। আমি তখন ব্যবসা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকতাম। তনু কখন কোথা যেত সেসব আমি ঠিক জানতাম না, কখনো জিজ্ঞাসাও করতাম না, কারণ ওকে আমি অনেক বিশ্বাস করতাম। এর মাঝে তানভীর হলো পৃথিবীতে। দিন যাচ্ছিল আর তনুর সাথে আমার দ্বন্দ্ব বাড়ছিল। আমি যত চাইতাম সমস্যার সমাধান করতে, তত বেশি তনু ঝামেলা লাগাতো। কিন্তু চিন্তা করতো, তানভীর ছোট থেকে আমাদের ঝগড়া দেখে দেখেই বড় হয়েছে। প্রায় দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের ঝগড়া দেখতো আর কাটতো। মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করতো, বাবা, মামুনি তোমার সাথে এমন করে কেন? আমি কোনো উত্তর খুঁজে পেতাম না ওকে বলার মতো। ছেলেকে বুকে জড়িয়ে ধরে চুপ করে বসে থাকতাম। একদিন বিকেলে ঘটনা হলো, তানভীরের যখন 13 বছর বয়স, বাসার সামনে ফাহিম, তানভীর আরো কয়েকজন বন্ধু খেলছিল। তানভীরের এক বন্ধু পানি খাওয়ার জন্য একাই বাসায় এসে ঢুকলো। কিছুক্ষণ পরে সে অন্য বন্ধুদের ইশারা দিয়ে বাসায় ডেকে নিল। তানভীর আর ফাহিম ব্যাপারটা তখন খেয়াল করেনি। কিছুক্ষণ পর ওরা লক্ষ্য করলো ওদের সাথেই একটা ছেলেও নেই। সব কয়টা বাসায় যে গিয়েছে পানি খাওয়ার নাম করে, অনেকক্ষণ সময় যাওয়ার পরও আসছে না। তখন তানভীর ফাহিম দুজনেই ঘরে যেয়ে দেখে সোহেলার কেমন যেন গা ঘিন ঘিন করছে এসব শুনে। এই জাতের মানুষও হয় দুনিয়াতে, নিজের স্বামী রেখে অন্য পুরুষের সাথে? ছি ছি। সেদিন থেকে পুরো এলাকা রটে গেল তানভীরের মা উলঙ্গ হয়ে অন্য লোকের সাথে ঘষাঘষি করছিল। এই কথা ওর স্কুল পর্যন্ত ছড়িয়ে পড়লো। ওকে দেখলেই ছেলেটা বিভিন্নভাবে ওর মাকে নিয়ে নোংরা কথা বলতো। ছেলেটা ঘরবন্দি হয়ে পড়ে থাকতো। কতদিন শুনেছি ছেলেটা দরজা আটকে চিৎকার করে খেতেছে। শেষমেশ এমন অবস্থা হয়েছিল যে তানভীর নিজের চুল টানতে টানতে ফুলুরে গড়াগড়ি খেয়ে কাটত, দেওয়ালে নিজের মাথা নিজেই ঠুকাতো। শেষমেশ দিশেহারা হয়ে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। 6 মাস ওই ডক্টরের কাছে ট্রিটমেন্ট করিয়েছে ওকে। এরপর আমার ছেলেটা অনেকটা স্বাভাবিক হয়েছে। আর উনি ওনাকে জিজ্ঞেস করেননি উনি এমন কেন করলো? কে? তনু? জি। যার সাথে ওর অফেয়ার ছিল তিনি আমার চেয়েও আরো বড় ব্যবসায়ী ছিলেন। তনু টাকা আর স্টেশন নেশা ডুবে গিয়েছিল। ওকে সেদিন ঘরে ফিরে তখন জানতে চাইলাম, তুমি এমন কেন করলে? তখন ও বলেছিল, তোমার চেয়েও আমার প্রেমিক আরো বেশি রিচ, ওর স্ট্যাটাস তোমার চেয়েও আরো বেশি হাই, তোমার চেয়েও দ্বিগুণ বেশি খরচ আমার পিছনে করে। তো তুমি এখন বলো আমার কার পিছনে ছোটা উচিত? তানভীর ওর মায়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। 2 চোখ গড়িয়ে পানি ঝরছিল ছেলেটার। ওর মা কথাগুলো বলেই আলমারির সমস্ত কাপড় বের করে লাগেজে ভরে চলে গেল। যাওয়ার সময় তানভীর ওর মায়ের হাত ধরে জিজ্ঞাসা করছিল, মামুনি, তুমি আমাকে রেখে চলে যাবে? তনু হাত ছাড়িয়ে নিয়ে ওকে উত্তর দিল, তোমার জন্য তো আর আমি নিজের ফিউচারটা নষ্ট করতে চাবো না তানভীর। ছেলেটা পাল্টা ওকে আরো কিছু জিজ্ঞাসা করেনি। তনুর কোনো কিছুর অভাব আমি রাখিনি, এমনকি ওর বাবার ফ্যামিলির খরচ আমি চালাতাম। এত কিছু করেও ওকে আমি ধরে রাখতে পারিনি। পরের মাসেই আমাদের ডিভোর্স হয়ে যায়। একটা বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার মা। বাচ্চা যখন মায়ের কাছ থেকে এক ধরনের ধাক্কা খায়, তখন সেই বাচ্চাটার মন আর নরম
থাকে না, শক্ত পাথর হয়ে যায়। আমার তানভীরেরও তাই হয়েছে। সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ওর মানসিক অবস্থা স্থির করতে পারলেও ওর মন থেকে পাথর সরাতে পারেনি। পাথরটা 20 বছর ধরে জেকে বসে আছে মনে। পাথরটা ওর মনে আরো শক্ত অবস্থা করে নিয়েছিল যখন ফাহিম তোমার কাছ থেকে ধাক্কা খেলো। তোমাকে বলছি, ফাহিমের সাথে তানভীরের সম্পর্ক কতটা গভীর তা তুমি চিন্তা করতে পারবে না। একদম আপন ভাইয়ের মতো। ফাহিমের সাথে ওই ঘটনা ঘটার পর ওর ধারণা আরো পাকাপোক্ত হয় যে মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা ভালো না। 13 বছর আগে ফাহিমের এক মেয়ের সাথে সম্পর্ক হয়। সে মেয়েটা মধ্যবিত্ত পরিবারের ছিল। ওর যাবতীয় খরচ ফাহিমেই চালাতো। 3 বছর সম্পর্ক ছিল ওদের। কত যে ভালোবাসতো ফাহিম ওকে। 3 বছর পর সে মেয়েটা একদিন দুম করে এসে ওর চেয়ে 22 বছর একটা বয়স্ক লোককে বিয়ে করে নিল। তমা হচ্ছে সেই লোকের দ্বিতীয় বউ। তোমার বয়সী একটা মেয়ে আছে ওই লোকের। সে এমন করলো কেন? সেই লোক দেশের একজন প্রভাবশালী শিল্পপতি। আমাকেও ফাহিমের বাবাকে আরো 5 বার কিনে নিতে পারবে। টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে? তোমার যেমন তেমন। আমি ভাবছি আমার শ্বশুর বাড়ির কথা। একজন মা কিভাবে টাকার জন্য সন্তানকে দূরে ঠেলে দিতে পারে? আসলে সোহাইলা, তুমি তো শুধু শুনেছ, তাই তুমি হয়তো ওই কষ্টের গভীরতা আন্দাজ করতে পারছো না। সে মুহূর্তে আমি আর আঙ্কেল দেখেছি তানভীর প্রতিটা মুহূর্তে কতটা ভুগেছে। তানভীর এমন ছিল না, পরিস্থিতি ওকে এমন বানিয়েছে। মা, বহু আশা নিয়ে আমি তোমাকে ছেলের বউ বানিয়েছি। আমার ছেলেটাকে এভাবে ছেড়ে চলে যেও না। তানভীর তোমার, এই সংসার তোমার, এটাকে গুছিয়ে নেওয়ার দায়িত্ব তোমার। ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব। তানভীরের উপর পুরো অধিকার আছে তোমার। ও তোমাকে বউয়ের অধিকার না দিতে চাইলো, জোর করে হলো সেটা আদায় করার অধিকার তোমার আছে। কতদিন সে তোমাকে দূরে ঠেলে রাখবে? তুমি ওর বউ, ও তোমাকে কাছে টানতেই বাধ্য হবে। তুমি একমাত্র অবলম্বন যেটা দিয়ে ছেলেটাকে বোঝাতে পারবো দুনিয়াতে সবাই এক না। খারাপ মানুষ ছাড়াও ভালো মানুষ বেঁচে থাকে। সুন্দর একটা জগৎ আছে। প্লিজ আমাকে এভাবে মাছ সমুদ্রে ভাসিয়ে দিয়ে চলে যেও না। সোহেলা কতক্ষণ ঝিম মেরে বসে থাকলো, এরপর মুখ তুলে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, আমি কোথাও যাব না আব্বা, এখানেই থাকবো। আপনার ছেলেকে ভালোভাবে লাইনে আনার চেষ্টা করব। না আসতে চাইলে টেনে হিচড়ে নিয়ে আসবো। সোহেলার কথা শুনে ফাহিম আর নিশাত হাসছে। নিশাত বলল, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। সোজা ভাবে না হলে কান ধরে টেনে হিচড়ে লাইনে নিয়ে আসবা। ফরহাদ সাহেব ছেলের বউয়ের কথা শুনে হাফ ছেড়ে বাঁচলেন। মনে হচ্ছে তার বুকের উপর থেকে 1 মণ ওজনের পাথর সরানো হয়েছে। সেই 2 ঘন্টা যাবত ওরা 4 জন মিলে গল্প করছে। তানভীরের মাঝে একবার সেখানে উকি দিয়ে চলে আসলো। ঘরের ভেতর সে ঢুকেনি, নিজের রুমে বসে সে ক্রিকেট ম্যাচ দেখছে। আর কিছুক্ষণ পর পর তার অফিসের ম্যানেজারের সাথে বকবক করছে। অনেকক্ষণ গল্প করার পর নিশাত বলল, সোহেলা, অনেকক্ষণ তো হলো, তুমি না হয় এখন একটু তানভীর ভাইয়ের সাথে সময় কাটাও। 2 ঘন্টা বাদে তো লাঞ্চ সেরে আবার পার্লারে ছুটতে হবে। যাচ্ছি আপু। হ্যাঁ, আমিও যাই। রফিকে একটা ফোন করি। আর ওখানে অনুষ্ঠানের আয়োজন কেমন চলছে তা জানা দরকার। সোহেলা তার বেডরুমে এসেছে। তানভীর ওর দিকে একবার তাকিয়ে টিভির দিকে মুখ ফিরিয়ে নিল। সোহেলা গুটি গুটি পায়ে এসে তানভীরের পাশে বসেছে। তানভীরের মনোযোগ টিভির দিকেই। কিছুক্ষণ সে তানভীরের মুখের দিকে তাকিয়েছিল, এই আশায় যে তানভীর তাকে কিছু বলবে। তানভীরকে কিছু বলতে না দেখে সোহেলা নিজেই বলতে শুরু করলো, কি করছেন? সানি লিওনের আইটেম সং দেখছি। মিথ্যে কথা বলছেন কেন? আমি তো দেখতে পাচ্ছি আপনি খেলা দেখছেন। দেখতেই যখন পাচ্ছ তখন জিজ্ঞেস করছো কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হলো। কি দিয়ে কথা শুরু করব সেটা বুঝতে পারছিলাম না, তাই আর কি। আচ্ছা, আপনি তো আমাকে একবারও বললেন না আপনাকে তুমি করে বলতে। আমার সব কাজিনদের হাজবেন্ডরা বিয়ের রাতেই বলেই দেয় ওনাদের তুমি করে বলতে বলেছে, অথচ আপনি এখনো বললেন না। এখন তুমি কি চাচ্ছ? তোমাকে আমি বলবো আমাকে তুমি করে বলো লক্ষ্মীটি? চাচ্ছি। এত ঢং কোথায় পাও সুহাইলা? আমাকে তুমি করে বলতে ইচ্ছে হচ্ছে তো সোজাসুজি বলা শুরু করলেই তো পারো। এটা আবার আমার মুখ থেকে শোনার কি আছে? অবশ্যই আছে। আর ঢং আপনার সাথে করবো না তো কার সাথে করব? আমার কি 10-12টা হাজবেন্ড আছে? হ্যাঁ, হাজবেন্ড তো আমার একটাই, সেটা হচ্ছে
আপনি। আমি সারাদিন আপনার সাথে ঢং করব, আর আপনাকে এসব সহ্য করতেই হবে। সোহেলার কথা শুনে কাছে এগিয়ে যাচ্ছে তানভীর। ধীরে ধীরে সোহেলা খাটের উপর শুয়ে পড়লো। দু হাতে সোহেলার কাঁধ চেপে ধরলো তানভীর। কি ঢং করবে আমার সাথে তুমি? গত রাতের মতো সোহেলা এখনো ভয় পাচ্ছে, তবে সেটা প্রকাশ হতে দিচ্ছে না। কোনোভাবেই প্রকাশ হতে দেওয়া যাবে না। তানভীরের ভেতর পর্যন্ত পৌঁছতে হবে তাকে। লজ্জা, ভয়, জড়তা ব্যাপারগুলো কোনোভাবেই তাদের মাঝে আনা যাবে না। লজ্জার বালাই ছেড়ে তানভীরকে আঁকড়ে ধরতে হবে তার। তানভীরের চোখ বরাবর চোখ রাখলো সোহেলা। ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, অনেক ধরনের ঢং করব। এখনই তো সবটা বলা যাবে না, আস্তে আস্তে একটা একটা করে ঢং করে দেখাবো। তোমার সাথে আহ্লাদ করে কথা বলবো, তোমাকেও আমার সাথে আহ্লাদ করতে হবে। তোমরা মিডল ক্লাস মেয়েরা পারো বটে, তোমাদের অভিনয় এত নিখুঁত। আমার চোখ দেখে কি মনে হচ্ছে আমি অভিনয় করছি? একদমই না। এই জন্যই তো বললাম তোমাদের অভিনয় খুব নিখুঁত। বোঝার কোনো উপায় নেই যে তোমরা অভিনয় করছো। বোঝা যায় না বলছো? তাহলে তুমি বুঝলে কিভাবে? এমন অনেককেই দেখেছি তোমার মতো মিডল ক্লাস ফ্যামিলির। সবার সাথে আমাকে মেলাচ্ছ কেন? আমি তো ওদের মতো না। গত রাতেই তুমি আমার সাথে প্রথম কথা বলেছ। আরো কিছুদিন যাক, আমার সাথে কিছুদিন মন খুলে মিশে দেখো, এরপর না হয় আমাকে বিচার করো যে আমি ভালো না খারাপ। তোমার সাথে সম্পর্ক শুধুমাত্র বিনিময়ের। গত রাতে যে ডিল তোমার সাথে করেছি সেভাবে আমাদের সম্পর্ক থাকবে, এর চেয়ে বেশি কিছু আশা করো না। মনটা আমার, এই মনে আমি কি আশা পুষে রাখবো সেটা একান্তই আমার ব্যাপার। এখানে তোমার হস্তক্ষেপ চলবে না তানভীর। তোমার খুশি, যা ইচ্ছা করতে পারো। পরে আশা পূরণ না হলে ধাক্কা তুমিই খাবে, আমি না। কথাটা বলে সোহেলাকে ছেড়ে উঠে দাঁড়ালো তানভীর। ড্রেসিং টেবিলের উপর থেকে ওয়ালেট হাতে নিল তানভীর। সেটার ভেতর থেকে একটা ক্রেডিট কার্ড বের করে সোহেলাকে দিল। এটা রাখো। কি করব এটা দিয়ে? এটাতে 5 লাখ আছে, আরো বেশিও থাকতে পারে। প্রতি মাসে আমি কার্ডে টাকা জমা করে দিব, যত খুশি খরচ করো। আলমারিতে 15 লাখ ক্যাশ আছে, ইনস্ট্যান্ট ক্যাশ প্রয়োজন হলে সেখান থেকে খরচ করো। আর যদি মাস শেষ হওয়ার আগে আলমারি বা কার্ডের টাকা শেষ হয়ে যায় তাহলে আমাকে বলো। এত টাকা দিয়ে কি করব আমি? নিজের খরচ করবে, বন্ধু বান্ধবের পিছনে খরচ করবে, নিজের ফ্যামিলিতে কিছু দিবে। ফ্যামিলিতে দেবো কেন? আমার বাবা ভিখারি না, আলহামদুলিল্লাহ। আমার বাবা ভাই যা কামাই করে তা থেকে খরচ করেও আমার প্রতি মাসে 20,000 টাকা জমায়। অতএব তোমার কাছ থেকে নেয়ার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া আম্মা আমাকে শিক্ষা দিয়েছে অপব্যয় না করার। এত টাকা আমার লাগবে না। আমার যখন প্রয়োজন হবে তা আমি তোমার কাছে তখন চেয়ে নিব। তোমাকে যা দিচ্ছি তা নিয়ে নাও, এত নীতিবাক্য শোনার ইচ্ছা নেই আমার। কথাটা বলেই তানভীর রুম থেকে বেরিয়ে গেল। সোহেলাকে পাল্টা কিছু বলার সুযোগ দিল না তানভীর। রুম থেকে তানভীর বের হওয়া মাত্রই সাবা ফোন করলো সোহেলার নম্বরে। ফোনে কথা বলছে তারা দুই বোন। তানভীরের বাবা ফাহিম আর নিশাদ ড্রয়িং রুমে বসে কথা বলছে। ওই তো তানভীর এসেছে, বস এখানে, তোর সাথে কথা আছে। কি ব্যাপারে? আজ রাতে বউ ভাত শেষে সুয়ালাকে নিয়ে তুই তো শ্বশুর বাড়ি যাবি। কেন? আমার কথা এখনো শেষ হয়নি, এটা নিয়ম, তাই যাবি। তোর সাথে ফাহিম আর নিশাদকেও পাঠাবো। আমি যাব না ওই বাড়িতে। আর কিসের নিয়ম শুনি? যেখানে বিয়েটাকে আমি বিয়ে মানছি না সেখানে তো এত ফালতু নিয়ম মানার কোনো প্রশ্নই আসে না। তুই আবার চেঁচাচ্ছিস কেন? আঙ্কেল তো তোকে খারাপ কিছু বলেনি? অবশ্যই বলেছে। বাবা জানে আমি ওই টাইপ মানুষ পছন্দ করি না। তার উপর ওদের বাড়ি আমার একদম ভালো লাগেনি। তবু বাবা বলছে ওখানে যেতে। ওখানে আমি থাকতে পারবো না। ওদের বাড়ি নিয়ে তোর কি সমস্যা? সুন্দর না? কেমন যেন ভাঙাচোরা টাইপ, জঙ্গল জঙ্গল মনে হয়েছে আমার কাছে। তুই সোহেলাদের বাড়িতে গিয়েছিস কয়েকদিন? তাও আঙ্কেল বললো তুই নাকি জাস্ট 10 মিনিট বসেছিলি। এই সময়ের মধ্যে তুই আবিষ্কার করে ফেললি সোহেলাদের বাড়ি জঙ্গল। দেখেন তানভীর ভাই, এসব হচ্ছে আপনার ওই বাড়িতে না যাওয়ার ধান্দা। ওদের বাড়ি পুরনো জঙ্গল টাইপ, এগুলো কোনো যুক্তি না। নিচ থেকে চেঁচামেচি শুনতে পেয়ে সোহেলা ফোন রেখে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। তানভীরকে বলতে শুনছে, আমি সুহাইলাদের বাসায় যাব না ব্যাস। সোহেলা পেছন থেকে বলল, কেন যাবে না তুমি? কি সমস্যা আমার বাসায়? তোমার বাসা ভাঙাচোরা, পুরাই একটা জঙ্গল, আমি যাব না সেখানে। তোমার তো খুশি হওয়ার কথা তানভীর। তোমাকে কষ্ট করে জঙ্গল দেখার জন্য সুন্দরবন যেতে হবে না। তোমার শ্বশুর বাড়িটা নিজে একটা জঙ্গল। 20 থেকে 30 মিনিট সময় ব্যয় করলেই তুমি জঙ্গল থেকে ঘুরে আসতে পারবে। জঙ্গল দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই। তোমার মন চাইলে তুমি যেতে পারো। আমি তো যাবই, সাথে করে তোমাকেও জঙ্গলে নিয়ে যাব। তানভীর মেজাজ খারাপ করে উপরে চলে গেছে।
ফরাদ সাহেব ছেলের পিছনে ফাহিমকে পাঠালেন ওকে বোঝানোর জন্য। ফাহিমকে অসম্ভব ভালোবাসে তানভীর, ও বুঝিয়ে বললে নিশ্চয়ই রাজি হবে। নিশাত ফরহাদ সাহেবকে জিজ্ঞেস করলো, আঙ্কেল বাড়ি আবার জঙ্গল হয় কিভাবে? জানি না আমি, এই যে কথা বলছে তাকে জিজ্ঞাসা করো। আসলে আপু, আমাদের বাড়িটা অনেক পুরনো, কম করে হলেও 35 বছর হবেই। আমাদের বাড়ির আশেপাশে অনেকটা খালি জায়গা আছে। যখন বাড়িটা করা হয় তখনই আমার দাদা বিভিন্ন গাছ লাগিয়েছিল। প্রতিটা গাছ এই 35 বছরে বিশাল সাইজের হয়ে গেছে। রাতের বেলা অনেকটা দেখতে ভুতুড়ে হয়। তানভীর ভাইয়া তো গিয়েছে সকালে, তাহলে তো ভুতুরে মনে হওয়ার কথা না। সকালে গিয়েছে বলেই তো বলছে যে বাড়িটা জঙ্গল। রাতে গেলে তো বলতো ওটা একটা ভূতের কারখানা। ঠিক বলেছ। শোনো আপু, মূল কথা হচ্ছে তানভীর আমাকে পছন্দ করে না, তাই ওর কাছে আমার সবকিছু। রিসেপশন পার্টি শেষ করে বাপের বাড়ি যাচ্ছে সোহেলা, সাথে তানভীরও আছে। মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে আছে। পিছনের সিটে বসে আছে ওরা দুজন, সামনের সিটে নিশাত আর ফাহিম বসে আছে। ফাহিম কার ড্রাইভ করছে। সোহেলার বাবার বাড়ির আত্মীয়রা আরো 1 ঘন্টা আগেই রওনা হয়েছে। নতুন জামাইকে বরণ তো করতে হবে। তানভীরের মুখ দেখে সোহেলার তুমুল হাসি পাচ্ছে। বহু কষ্টে হাসি চেপে রেখেছে সে। তানভীরের খানিকটা কাছে এসে বসলো সোহেলা। পাখিটা এমন গাল ফুলিয়ে বসে আছে কেন? তানভীর চোখ গরম করে সোহেলার দিকে তাকালো। সোহেলা এবার হেসেই দিল। সামনে বসে ফাহিম আর নিশাতও হাসছে। তানভীরের রাগ আরো বেড়ে যাচ্ছে, কিন্তু কাউকে কিছু বলছে না। পাখিটা কি জানে যে সে গাল ফুলিয়ে বসে থাকলে তাকে পুরোপুরি হুতুম প্যাঁচার মতো দেখা যায়? কাকে ভুতুম পেঁচা বলছো তুমি? আমার পাখিটাকে। আমি দেখতে তোমার চেয়ে অনেক বেশি সুন্দর। বুঝে শুনে কথা বলো আমার সাথে। আর পাখি পাখি করছো কেন? আমার নাম কি পাখি নাকি? আমার নাম তানভীর, শুনেছো? হ্যাঁ, আমার পাখিটা। এই তুমি কি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না তোমার এই পাখি ডাকটা আমার মোটেই পছন্দ হচ্ছে না। তবু বারবার এক কথা বলছো কেন? সোহেলা আপনাকে আদর করে পাখি ডাকছে ভাইয়া, এটা বুঝেন না? এসব পাখি ডাকি ডাক কেমন খ্যাত খ্যাত মনে হয়, এগুলো আমার পছন্দ না। ও পাখি ডাকটা তোমার পছন্দ হয়নি? তাহলে কি ডাকবো? জানু ডাকি? এই সমস্ত মিডল ক্লাস কথাবার্তা তুমি তোমার কাছেই রাখো, আমাকে এসব শোনাতে আসবে না। তাহলে ও তোকে কি ডাকবে রে তানভীর? সুইটহার্ট, হানি, বেবি এসব বলবে? শুরু করেছিস কি তোরা? সবাই মিলে কিন্তু আমাকে তোরা মেন্টালি প্রেশার দিচ্ছিস। তোমাকে একটু আদর করে ডাকলাম, আর তুমি কিনা বলছো তোমাকে মেন্টালি প্রেশার দিচ্ছি। আমার আবদারটাকে তুমি মেন্টালি প্রেশার মনে করো? এই শোনো, তোমার এই মুখের আদরের আমার কোনো দরকার নেই। আদর দেখাতে ইচ্ছে হলে আসো, আমার কোলে এসে বসো, এরপর যত খুশি আদর দেখাও। তোমার এই শুকনা আদর আমার পছন্দ হচ্ছে না। তানভীরের কথা শুনে খানিকটা ভেবাচেকা খেয়ে গেল সোহেলা। নিশাত, ফাহিম চুপ। তানভীরের কাছ থেকে খানিকটা দূরে সরে যেতে চাচ্ছিল সে। ঠিক সেই সময় সোহেলার কাঁধে ধরে আবার কাছে টেনে আনলো তানভীর। 2 হাতে পেঁচিয়ে ধরে রেখেছে সোহেলাকে। কি? এখন দূরে যাচ্ছ কেন? খুব তো আদর দেখাতে ইচ্ছে হচ্ছিল তোমার, আসো এখন আদর দাও। তানভীর, সামনে 2 জন মানুষ বসে আছে। তো কি সমস্যা? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার কাছে আসবে, এটা অন্য কেউ দেখলে সমস্যা কোথায়? তাছাড়া ফাহিম তো আর দূরের কেউ না। তুমি জানো ফাহিম আমাদের বন্ধুদের সামনেই নিশাতের হাতে কপালে কিস করে। শুধু ফাহিম না, অন্যান্য বন্ধুরাও তাই করে। তাহলে তুমি কেন এমন সংকোচ করছো? আসল কথা হচ্ছে তুমি আমাদের সোসাইটি থেকে বিলং করো না। আমাদের কাছে এসব খুবই নর্মাল ব্যাপার, অনেকটা ডাল ভাতের মতো। তোমাদের সোসাইটিতে এসব চলে না, তাই তোমার এই অবস্থা। শোনো মেয়ে, এসব বাদ দাও। তুমি এখন থেকে আমার কথা মতোই চলবে। যখন যেভাবে বলবো সেভাবে চলতে হবে। নাও এখন আমার ঠোঁটে চুমু দাও। সোহেলা চোখ গোল গোল করে তাকিয়ে আছে তানভীরের মুখের দিকে। লজ্জায় জমে যাচ্ছে সে। কেমন মানুষ শুনি, এভাবে কিভাবে জলজান্ত দুটো লোকের সামনে তানভীর এমন আবদার ধরছে? খালিঘর হলে সোহেলা এতক্ষণে লাজ লজ্জা ধামাচাপা দিয়ে তানভীরের আবদার মিটাতো, কিন্তু মানুষের সামনে কিভাবে সম্ভব? তানভীর আবার বলতে শুরু করলো। কি শখ মিটে গেছে আদর করার? তানভীর থাম তো, মেয়েটাকে এমন জোর করছিস কেন? ওর উপর জোর খাটানোর অধিকার আছে, তাই খাটাচ্ছি। যা করার বাসা যেও তো করতে পারবি, এখন আপাতত বাদ দে। মেয়েটা এরকম পরিস্থিতিতে অভ্যস্ত না, ওর দিকটাও তো তোকে বুঝতে হবে। সোহেলা দেখলো কথা বলতে বলতে গাড়ি তার বাসার সামনে এসে গেছে। মনে হচ্ছে কলেজে পানি ফিরে এসেছে ওর। যাক, এখনই গাড়ি থেকে নামা যাবে। তানভীর আর জোর করতে পারবে না। ফাহিমকে সোহেলা বলল, ভাইয়া ভাইয়া রাখেন, এটাই আমাদের বাসা। ওই যে সাদিয়ার সাবা দাঁড়িয়ে আছে। গাড়ি থামানো মাত্রই তানভীরের 2 হাতের দেয়াল থেকে এক ঝটকাই
নিজেকে সারিয়ে নেমে পড়ল সোহেলা। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল ওর, লজ্জা আর চিন্তায়। এখন মনে হচ্ছে বুকের উপর থেকে পাথর নেমেছে। ওদের দুজনকে বরণ করে ঘরে এনেছে সোহেলার নানি। আধা ঘন্টার মতো ড্রয়িং রুমে বসেছিল ওরা। সাবা আর সোহেলার কাজিনরা তানভীরের সাথে দুষ্টামি করছে খুব, কিন্তু তানভীর নিজের মতো করে চুপচাপ বসেছিল। তেমন একটা কথা সে বলেনি। যত সব কথা সব ফাহিমই বলেছে। দোতলা শেষ মাথার রুমটাতে থাকতে দেওয়া হয়েছে তানভীর আর সোহেলাকে। এর পাশের রুমে ফাহিম নিশাতের থাকার ব্যবস্থা হয়েছে। শেষের রুমটা থেকে স্পষ্ট চাঁদ দেখা যায়। খাটের উপর অর্ধেকটা জোরে চাঁদের আলো দখলে আছে। সোহেলার কাঁঠাল চাপা ভীষণ পছন্দ। চাঁদি নিজ হাতে আজ ঘরটাকে সাজিয়েছে কাঁঠাল চাপা দিয়ে। সচরাচর এই রুমটা থেকে থাকা হয় না সোহেলাদের বাড়ির কারো। নিচের তলাতেই সবাই থাকে। উপরের 4টা রুম খালি পড়ে থাকে। কখনো মেহমান আসলে উপর তলায় থাকার ব্যবস্থা করা হয়। কখনো যদি সোহেলা বা সাবার জোসনাই গা বেজিয়ে ঘুমোতে ইচ্ছে হয়, তাহলে দুজন মিলে এসে পড়ে এই ঘরটাতে। আজ তানভীরের সাথে এই রুমটাতে থাকবে সে। ঘরে ঢোকার সাথে সাথে কাঁঠাল চাপার মিষ্টি সুবাস নাকে এসে লাগলো সোহেলার। সাবা আর এক চাচাতো বোন ওদের দুজনকে রুমের কাছে দিয়েই আবার ফিরে গেল। জানালার পাশে সোহেলা চলে এলো চাঁদ দেখতে। ভরা পূর্ণিমা আজ। অসম্ভব ভালো লাগছে তার। ইস, তানভীর যদি ওর সাথে স্বাভাবিক থাকতো তাহলে রাতটা কতই অন্যরকম হতো, একদম স্বপ্নের মতো। কিন্তু সে তো। কথাগুলো ভাবতে ভাবতেই তানভীরের স্পর্শ অনুভব করলো সোহেলা। দোহাতে তার কোমর চেপে ধরছে শক্ত করে তানভীর। তানভীরের বুকের সাথে পিঠ লেপটে আছে সোহেলার। কানের কাছে ফিসফিস করে তানভীর বলল, তখন ওভাবে পালিয়ে আসলে কেন? সোহেলা তানভীরের দিকে ঘুরে গলা পেঁচিয়ে ধরল, তার চোখে চোখ রেখে বলল, পালিয়ে এসছে কখন? তখন যে বললাম ঠোঁটে চুমু খেতে, বাসার সামনে আসা মাত্রই তো তুমি রীতিমতো পালিয়ে গেলে। তো আর কি করব, তোমার বন্ধুর বউ সামনে বসে আছে আর তুমি কি না উল্টা পাল্টা আবদার বলছো। ব্যাপারটা কেমন হয়ে গেল না? এতটাও ভালো মানুষ সাজার প্রয়োজন নেই সোহাইলা। তোমরা প্রয়োজনে কতটা নির্লজ্জ হতে পারে সেটা আমি ভালোই জানি। তানভীরের কথাটা কাটার মতো বিঁধল সোহেলার গায়ে। তানভীরের গলা ছেড়ে দিয়ে বলল, তুমি আমাকে এতটা খারাপ কেন ভাবো তানভীর? আমার মাঝে কি খারাপ কিছু দেখেছো? তোমরা সব কয়টা একই ধাঁচের, নতুন করে দেখা বা জানার কিছুই নেই। আমি তো সেরকম না তানভীর। একটা বার তুমি আমাকে তোমার বউ হিসেবে কাছে টেনেই দেখো না। শোনো সোহাইলা, বারবার তোমাকে এক কথা আমি বলতে পারবো না। তোমার সাথে আমার যে কথা হয়েছে সেটাই ফাইনাল। তোমার টাকার খোরাক আমি মিটাবো, তোমার শরীরের খোরাক তুমি মিটাবে। এবার আমি যখন যেভাবে আবদার করব সেভাবেই তোমাকে পূরণ করতে হবে। কোনো ধরনের এক্সকিউজ আমি শুনতে চাই না। তুমি বুঝতে পারছো কি বলছো? পবিত্র একটা সম্পর্ককে তুমি কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে আসছো। তুমি যেটা বলছো সেটা হচ্ছে পতিতাবৃত্তি। এখন তুমি বলছো আমি আমার নিজের হাজবেন্ডের সাথে ভালোবাসার সম্পর্কটাকে পতিতাবৃত্তির নাম দিব? তুমি কি নাম দিবে সেটা তোমার মাথা ব্যথা, আমার না। আর সম্পর্কের পবিত্রতার বাণী তোমার মতো মেয়েদের মুখে মানায় না। কেন মানায় না? কি করেছি আমি? খোঁজ নিয়ে দেখো তো আমার নামে কোনো অপবিত্র সম্পর্কে আমি আজ পর্যন্ত জড়িয়েছি কিনা। এত কথা বলে লাভ নেই। তুমি কি আমার ইচ্ছা মতো চলবে নাকি চলবে না সেটা বলো। না চললে কি হবে? কি আবার হবে? তুমি যদি আমার খোরাক না মেটাতে পারো তাহলে অন্য কাউকে নাইট পার্টনার করতে হবে খোরাক মেটানোর জন্য। কি? টাকা ছিটালে তোমার মতো মেয়েদের অভাব পড়ে না। তোমার মেন্টালি এত চিপ কেন? চিপ? তোমার চেয়ে ভালো আছি আমি। অ্যাটলিস্ট মনে যা আসে তা মুখে থাকে। তোমাদের মতো মনে একটা মুখে আরেকটা না। তোমার কাছে কি মনে হচ্ছে না তুমি অযথাই আমাদের ম্যারিড লাইফটা কমপ্লিকেটেড বুক করছো? বারবার এক কথা ভুলে যাও কেন? যা হয়েছে সেটা শুধু একটা ডিল, বিয়ে না। তুমি আর কোনো কথা না। যাও ফ্রেশ হয়ে আসো। এসব মেকআপ টেকআপ আমার অসহ্য লাগছে। এসব হাবিজাবি নিয়ে তোমাকে কাছে টানতে পারবো না। কথাটা তোমার কথা শুনে তো আর আমার চাহিদা মিটবে না। তুমি কি ফ্রেশ হয়ে আসবে নাকি আমি অন্য কারোর সন্ধানে বের হব? সোহেলা আর কথা বাড়ালো না। লাগেজ থেকে কাপড় বের করে চলে যাচ্ছে ওয়াশরুমে। গত রাতের মতো আজও তৈরি হতে হবে তাকে তানভীরের জন্য। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজছে সোহেলা। শাওয়ারের পানিতে চোখের পানিগুলো ধামাচাপা পড়েছে। এভাবে আর কতদিন চোখের পানিগুলো শাওয়ারের পানির নিচে ধামাচাপা পড়বে? কতদিন ওয়াশরুমের দেওয়ালগুলো ওর চাপা কান্নার সাক্ষী হবে? সে কথা জানা নেই সোহেলার। খুব ভোরে ফজরের নামাজ পড়ে রুম থেকে বের হতে যাচ্ছিল সোহেলা। ঠিক সেই সময় নিশাতের মুখোমুখি হয়ে গেল সে। কি ব্যাপার আপু, এত সকালে ঘুম থেকে উঠে পড়লে যে? আমি তো নামাজ পড়তে ভোরে উঠি।
এরপর আবার ঘুমিয়ে যাই। আজ আর ঘুমাতে ইচ্ছে হচ্ছে না। তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখতে ইচ্ছে হলো, তাই বেরিয়ে এলাম। ও চলো তাহলে তোমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাই। বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে সোহেলা। নিচের তলায় ড্রয়িং সহ মোট 6টা রুম, আর উপর তলাতে 4টা। নিচের রুমগুলোর তুলনায় উপরের গুলো একটু বেশি বড়। পুরো বাড়িতে আলাদা করে বারান্দা, শুধু একটা রুমই আছে, সেটা হচ্ছে উপরতলার পূর্ব দিকের রুমটাতে। বাড়িটা অনেকটা স্কুলের মতো দেখতে। একসারা লম্বা বারান্দা, পাশাপাশি সব কয়টা রুম। এই বারান্দার উপর দিয়ে সব ঘরে আসা যাওয়া করা যায়। বাড়িটাতে আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে। সব কয়টা ঘরের দরজা জানলা কাঠের তৈরি, দরজাগুলোতে হালকা নকশা করা। আজকাল এমন দরজা জানলাওয়ালা ঘর দেখা যায় না, অনেক পুরনো বাড়ি কিনা, তাই হয়তো বাড়ির নকশাটা এমন। কিন্তু মন্দ লাগছে না নিশাতের, বেশ লাগছে তার এ বাড়িতে ঘুরে বেড়াতে। মনে হচ্ছে কত বছর পর ভিন্ন কিছু দেখছে সে। পুরো বাড়ি ঘুরে শেষে ছাদে আসলো নিশাত। এসেই তার মনটা ফুরফুরে হয়ে গেল। পুরো ছাদ জুড়েই ফুলের গাছ, কিন্তু সবচেয়ে বেশি যেটা তাকে টানছে সেটা হচ্ছে ছাদের একপাশে বড় একটা বালতিতে 5-6টা পদ্ম ফুলে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। ফুলের উপর হালকা হাত বুলাতে বুলাতে নিশাত বলল, কত বছর পর পদ্ম দেখছি। 6 বছর আগে একবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন শেষবারের মতো দেখেছিলাম। এরপর আর গ্রামে যাওয়া হয়নি, তাই আর পদ্মের দেখাও পাইনি। তোমার পছন্দ? ভীষণ। তুলে দিব একটা? না না না, এখানেই বেশি ভাল লাগছে। ছাদের উপর থেকে বাড়ির আশেপাশে চোখ বুলাচ্ছে নিশাত। সত্যি বাড়িটাতে অনেকগুলো গাছ আছে, তাও আবার বিশাল সাইজের। কিন্তু তানভীর জঙ্গল কেন বলল সেটা একদমই মাথায় আসছে না নিশাতের। সব মিলিয়ে কত সুন্দর বাড়িটা। এমন বাড়ি দেখা আজকাল মিলে নাকি? হতে পারে পুরনো, কিন্তু সুন্দর তো। যে কারো মন ভালো হয়ে যাবে এখানে আসলে। তানভীরটা আসলেই একটা অন্ধ। না, সোহেলার ভালো দিকগুলো তার নজরে পড়ছে না। সোহেলার এত সুন্দর বাড়িটা তার নজরে পড়ছে। ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেললো নিশাত। হঠাৎ তার নজরে পড়লো সোহেলার ডান হাতের কবজিতে কালশিটে দাগ বসে আছে। হাতে ব্যথা পেয়েছো কিভাবে সোহেলা? ব্যথা পাইনি, তানভীর গত রাতে হাত শক্ত করে চেপে ধরেছিল, তাই এমন দাগ বসে গেছে। তাই বলে এত শক্ত করে ধরবে? তুমি কিচ্ছু বলনি? আপু, ও আমার হাত শক্ত করে ধরাতে যতটা না ব্যথা পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পাই ওর কথায়। কিসব বলে আমাকে, শুনলেই গা ঘিনঘিন করে। ওই কথাগুলো আবার বলেছে? গত রাতে আবার বলেছে। আবার কেন? কথার সূত্রপাত হয়েছে আমি কেন ওকে গত রাতে গাড়িতে চুমু খাইনি। আমি ওকে বলেছিলাম যে গাড়িতে 2জন লোক বসা ছিল, তাদের সামনে কিভাবে পরে ও বলে এতটাও ধোয়া তুলসী পাতা সাজার প্রয়োজন নেই। আমার মতো মেয়েরা কতটা নির্লজ্জ হতে পারে এসব তার জানা আছে। সে যখন যেভাবে বলবে সেভাবেই তার আবদার মেটাতে হবে, বিনিময়ে সে আমাকে টাকা দেবে। আমি যদি না মেটাই তাহলে অন্য মেয়ের কাছে যাবে। অন্য মেয়ের কাছে যাবে বলেছে? কি বলো? আমার জানা মতে তানভীর ভাইয়ের ওসব মেয়ে মানুষের বাজে নেশা নেই। এমনকি বিভিন্ন পার্টিতে কত মেয়েরা আসে, শর্ট জামা কাপড় পরে আসে, গায়ে পরে তানভীর ভাইয়ের সাথে কথা বলতে চাই, তবু কখনো দেখিনি ভাই ওসব মেয়েদের দিকে নজর দিয়েছে। বরাবরই এসব মেয়েদের এড়িয়ে যেতে দেখেছি। কি জানি আপু, ও কেন সে কথা আমাকে বলেছে সেটা ও ভালো জানে। ভাইয়া যে কেন এমন করে 20 বছর আগের ঘটনাকে ধরে রেখে শুধু শুধু নিজের লাইফটাকে কমপ্লিকেটেড করার কোনো মানে হয় না। ওনার মা তো ওনাকে রেখে দিব্যি ভালো আছেন, তাহলে উনি কেন নিজের জীবনটা এমন বিষিয়ে তুলছেন? এই কথা এখন ওকে কে বোঝাবে? খুব কষ্ট লাগে জানো ওর মুখে যখন ওই সমস্ত বাজে কথাগুলো শুনি। তোমাকে কিছু কথা বলি। 10 বছর আগে তো আমার সাথে যখন ফাইমের ব্রেকআপ হয়, এরপর ওর অবস্থা খুব ভয়ানক হয়ে গিয়েছিল। বলতে পারো সে 80% পাগল হয়ে গিয়েছিল। আমার বাবার আমার শ্বশুর অনেক দিনের পুরনো বন্ধু ছিলেন। তখন আমি এসএসসি এক্সাম দিয়েছি। তখন ফাহিমকে আমি ভাইয়া ডাকতাম। আমার বড় ভাইয়ের সমবয়সী ছিল ফাহিম। বলতে পারো অনেকটা বন্ধুর মতো ছিল ওনারা। ফাহিমের নিয়মিত আসা ছিল আমাদের বাসায়। এসএসসি এক্সাম শেষে তা কোনো কাজ নেই, তো আম্মা একদিন বলছে চল ফাহিমদের বাসায় যাই। শুনেছি ও নাকি অসুস্থ,
ওকে দেখেও আসলাম, তোর আন্টির সাথে একটু গল্প করে আসলাম। আমি আর আম্মু জানতাম ফাহিম অসুস্থ, কিন্তু ওর কি হয়েছে সেটা আমি বা আম্মু কেউই জানতাম না। আব্বু আর ভাইয়া সব জানতো, কিন্তু বাসায় কিছু বলেনি। ওদের বাসায় পা দেওয়া মাত্রই দেখি পুরো ডাইনিং রুম জুড়ে শুধু কাজ আর কাজ। দোতলায় ফাহিমের রুম ছিল, ওর দরজা বাহির থেকে লক রাখা ছিল। ও ভেতর থেকে কন্টিনিউ দরজা ধাক্কাচ্ছে আর চেঁচাচ্ছে আমি তোমার কাছে যাব। ড্রয়িং রুমের সোফায় বসে আমার শাশুড়ি কাঁদছে আর আমার দেবরের হাত ব্যান্ডেজ করছে। আম্মুকে দেখা মাত্রই আমার শাশুড়ি আম্মুকে জড়িয়ে ধরে সে কি কান্না। পরে উনি বসে বসে সব বলল। ফাহিম এসব ভাঙচুর করেছে, ওর ভাই ওকে থামার দিকে হাত কেটেছে, তোমার সাথে কি সমস্যা হয়েছে সব বললো। সব শুনে আম্মু ফাহিমের সাথে গেল দেখা করতে। আমিও পিছন পিছন গেলাম, যে দেখি বেচারা ফুলের শুয়ে কাঁদছে, চোখ গর্তে ঢুকে গিয়েছে, মুখ শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। আম্মুর পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে আর ওকে বুঝাচ্ছে। ও শোয়া থেকে উঠে বসলো, আম্মুকে বলল, আন্টি আপনি কি আমাকে এনে দিতে পারবেন? বিশ্বাস করো ওই মুহূর্তে কেন জানি না ফাহিমের জন্য অত কষ্ট হচ্ছিল। ওর প্রতি তখন থেকেই এক ধরনের টান অনুভব করি। এরপর ওকে অনেকদিন ট্রিটমেন্ট করানোর পর কিছুটা স্বাভাবিক হলো। এরপরও ঠিক করে কারোর সাথে তেমন একটা মিশতো না, অনেকটা ঘরকোনা হয়ে গেছিল। আমার ভাই আর তানভীর ভাই ছাড়া কারোর সাথে তেমন একটা মিশতো না। ওকে যত দেখতাম তত ইচ্ছে হতো ওর কাছে টানি, নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসি। ওর মুখে হাসি আবার ফিরিয়ে আনি। হুট করে একদিন আমার এইচএসসি এক্সামের পর আমার ভাই এসে আমাকে বলছে, তোকে যদি ফাহিমের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে কি তোর কোনো আপত্তি আছে? মনে হচ্ছিল আকাশের চাঁদ পেয়ে গেছি, এত খুশি লাগছিল কি বলবো। আমিও এক লাফে রাজি হয়ে গেলাম। এরপর ভাইয়া আপুকে বলে ফাহিমের সাথে বিয়ের অ্যারেঞ্জ করাই। প্রথমে আপদ হয়েছিল, কথা ছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অনুষ্ঠান করে আমাকে নিয়ে আসবে। বিয়ের 6 মাস পর্যন্ত বাবার বাড়িতেই ছিলাম। ফাহিম 6 মাসে মাত্র 3 বার আমাদের বাড়িতে এসেছিল। ও ঠিক মতো আমার সাথে তখন মিশতে চাইতো না। কি বলো, ফাহিম ভাইও তানভীরের মতো ছিল? না, ফাহিম কখনোই আমাকে কোনো বাজে কথা বলেনি। ও যথেষ্ট সম্মান করতো আমাকে, কিন্তু সমস্যাটা ছিল ও আমার সাথে কথা বলতে চাইতো না, দেখা করতে চাইতো না। আর ফিজিক্যালি অ্যাটাচ হওয়া তো অনেক দূরের কথা। এরপর আমার এক কাজিন আমাকে বলল, এভাবে আর দূরে থাকিস না, শ্বশুরবাড়ি চলে যা, হাজবেন্ডের পিছনে জোকের মতো লেগে থাক। এভাবে দূরে থাকলে কখনোই তোদের মাঝে ভালো একটা বিল্ড আপ হবে না। এরপর সেদিনই বাবাকে বলে 1 মাস পরই অনুষ্ঠানের ব্যবস্থা করলাম। যেদিন ওদের বাড়িতে পা রেখেছি সেদিন থেকেই ওর পিছনে লেগে গেলাম। জোর করে ওর কাছে যেতাম, ওর খুঁটিনাটি সমস্ত কিছুর খেয়াল রাখতে শুরু করলাম। প্রতি ঘন্টায় ওকে ফোন করতাম, ওকে মুখে তুলে খাইয়ে দিতাম। ও অনেক চেষ্টা করতো আমার কাছ থেকে দূরে থাকার, কিন্তু ওকে আমি আঁকড়ে রাখতাম। ওই বাড়িতে যাওয়ার 4 মাসের মাথায় আমি কনসিভ করি। প্রেগনেন্সি 2 মাসের মাথায় প্রচন্ড জ্বর আসে আমার। আমি যে প্রেগনেন্ট সেটা আমি জানতাম না, তখন পর্যন্ত আমি টেস্ট করাইনি। শরীর হালকা পাতলা খারাপ লাগতো, কিন্তু কাউকে কিছু বলিনি। আর ফাহিম তো এসবের কিছুই জানতো না, ওর তো আমার দিকে তেমন খেয়ালই ছিল না। জ্বরের সময় অ্যান্টিবায়োটিকের কারণে মিসক্যারেজ হয়ে যায়। আমার কন্ডিশন আরো খারাপের দিকে মন নেয়। যেদিন ডক্টর বলে যে আমি প্রেগনেন্ট ছিলাম কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে, সেদিন ফাহিমের কান্না দেখে কে। বেচারা আমার পাশে বসে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছিল। ওর কান্না দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। ও বলেছিল, আই এম সরি নিশো, আমার উচিত ছিল তোমার দিকে খেয়াল রাখা, আমি রাখিনি। আমি খুব খারাপ হাজবেন্ড, প্লিজ আমাকে মাফ করে দাও। আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার চলে গেছে, এখন যদি তুমিও চলে যাও তাহলে আমি মরে যাব। প্লিজ আমার হাত তুমি ছেড়ে দিও না। ওই প্রথম ফাহিমের চোখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম, আমার প্রতি ওর ভালোবাসা দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।